আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো এইচএসসি 26 ও 27 ব্যাচের জন্য জানো পদার্থবিজ্ঞান ক্লাসগুলো অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি। সো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 2 ভেক্টরের ফাউন্ডেশন ক্লাস। ঠিক আছে, আজকের ক্লাসে তোমরা ভেক্টরের সাথে পরিচিত হবা। এটা হচ্ছে ফাউন্ডেশন ক্লাস। এর পরবর্তী যেই ক্লাসটা থাকবে সামান্তরিক সূত্র যেখানে পড়ানো হবে, ওই ক্লাসটা সেকেন্ড ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট। প্লাস আজকে তো ফাউন্ডেশন ক্লাস, আজকে তোমরা ভেক্টর জিনিসটার সাথে পরিচিত হবে, এটা তো অনেক ইম্পর্টেন্ট ক্লাস বটেই। তো চলো সবাই শুরু করি যে আমরা আসলে পদার্থবিজ্ঞান অধ্যায় ভেক্টর। এখন ভেক্টর কি? আসলে একটা রাশি, বুঝছো? তাহলে ভেক্টর পড়ার শুরুর আগে আমরা একটা রাশি দেখি। তো আমাদের বস্তু জগৎ বা ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যাবে সব কিছুকে আমরা কি বলবো? রাশি বলবো। তো এখন হইতে পারে কি ভাইয়া? সে ধরো দৈর্ঘ্য হইতে পারে, তোমার দৈর্ঘ্য আমরা মাপতে পারি, সেই যে দৈর্ঘ্য একটা রাশি। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার দৈর্ঘ্য হইতে পারে, ভর হইতে পারে, এই যে ভর হইতে পারে। তারপরে সময় আমরা মাপি, সময় হইতে পারে। ঠিক আছে, দৈর্ঘ্য, ভর, সময় হইতে পারে। তাপমাত্রা আমরা মাপি, তাপমাত্রা হইতে পারে। ঠিক আছে, তারপর আমরা বল পরিমাপ করি, বল হইতে পারে। মানে এই জগতে যা কিছু পরিমাপ করা যায় সবই হচ্ছে রাশি। এই যে ভর, কোনো কিছু ভর মাপো না, সেটা একটা কি? রাশি। ধরো তোমার দৈর্ঘ্য মাপবো, তুমি কতটুকু উচ্চতায় বা লম্বা, বা এই কলমটার দৈর্ঘ্য কত, সেই যে দৈর্ঘ্য মাপি, এই দৈর্ঘ্যটা একটা রাশি। তো এরকম ভাবে যা কিছু পরিমাপ করা যায় তাকেই আমরা কি বলি বলতো? রাশি বলি। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই আমরা রাশি বলি। তো এগুলো হচ্ছে আমাদের রাশির উদাহরণ ছিল। ঠিক আছে, তো আমরা এখানে জাস্ট লিখে দেই যেমন যেমন যেমন। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে যেমন, আমরা জাস্ট হচ্ছে যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্য, তাই না? ভর, তোমরাও লিখে নাও আমার সাথে সাথে, ভর, সময়, সময়, তাপমাত্রা, তাপমাত্রা, সবই এক একটা রাশি। সো এই যে ভেক্টর দেখতেছো, সো এই যে ভেক্টর, এই ভেক্টরটাও একটা কি বলতো? রাশি। এই ভেক্টরটাও একটা কি? রাশি, বুঝছো? বাট এটা নির্দিষ্ট রাশি না। যে সকল রাশির দিক আছে সেটাই হচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর এটা এক টাইপের রাশি, বাট যখনই আমি বলবো ভেক্টর রাশি মানে এটার সাথে একটা দিক থাকবে। ওকে, সো এখন দেখি এই রাশিটার যে কয়টা ভাগে ভাগ করা যায়, এই রাশিগুলোকে কয়টা ভাগে ভাগ করা যায়। তো প্রথম কথা হচ্ছে এই রাশিটাকে যদি আমরা হচ্ছে প্রকৃতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করতে পারি। দেখো, প্রকৃতির উপর দুই প্রকার। সো প্রকৃতির উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রকৃতির উপর দুই প্রকার, প্রকৃতির উপর দুই প্রকার। মানে এই রাশিটার প্রকৃতি কেমন সেটার উপর ভিত্তি করে রাশিটা হচ্ছে আমাদের দুই প্রকার। এক নাম্বার হচ্ছে আমাদের স্কেলার রাশি, স্কেলার রাশি। আচ্ছা, প্রকৃতির উপর তো স্কেলার ভেক্টর না, মৌলিক রাশি। ঠিক আছে, এক নম্বরে আমাদের কি বলতো? মৌলিক রাশি। আর দুই নম্বরে হচ্ছে আমাদের লব্ধ, যৌগিক। আমরা এটা যৌগিকও বলতে পারি আর লব্ধও বলতে পারি। তো আমাদের দুই নম্বর রাশিটা হচ্ছে যৌগিক রাশি। যৌগিক রাশি, এটার অপর নাম কি ভাইয়া? লব্ধ রাশি। এটার অপর নাম হচ্ছে লব্ধ রাশি, লব্ধ, লব্ধ রাশি। ঠিক আছে, তাহলে মৌলিক রাশি কি? দেখো, মৌলিক রাশি সংজ্ঞাটা আমি বলি, মুখে বলি, তোমরা একটু লিখে নাও। যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির সাহায্যের প্রয়োজন পড়ে না, ঠিক আছে, তাকে আমরা মৌলিক রাশি বলি। আর একটু সুন্দরভাবে বলি, যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, অর্থাৎ যে সকল রাশিকে প্রকাশ করতে অন্য কোনো রাশির সাহায্যের প্রয়োজন হয় না, তাকে আমরা কি বলবো? মৌলিক রাশি। তো এরকম ভাবে মৌলিক রাশি কয়টি রয়েছে ভাইয়া? মৌলিক রাশি কয়টি রয়েছে? দেখো, 60টি মৌলিক রাশি রয়েছে। ঠিক আছে, তো এই 60টি মৌলিক রাশি কি বলতো? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, তাই না, দীপন তীব্রতা, আর হচ্ছে কি পদার্থের পরিমাণ। এই হচ্ছে তো 60টা মৌলিক রাশি। ঠিক আছে, তো সেই 60টা মৌলিক রাশি কি কি আমি একটুখানি যদি তোমাকে লিখে দিই, সেটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য, ভর, ভর, সময়, সময়, তাপমাত্রা, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ, তারপর হচ্ছে কি দীপন তীব্রতা, দীপন তীব্রতা।
আর হচ্ছে পদার্থের পরিমাণ, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা আর হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। তো এই হচ্ছে গিয়ে কয়টা রাশি ভাইয়া? 7টা মৌলিক রাশি। যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ বা যাদের প্রকাশ করতে অন্য কোনো রাশির সাহায্যের প্রয়োজন পড়ে না, বরং অন্যান্য রাশির এই রাশির উপর নির্ভরশীল, সেগুলো হচ্ছে আমাদের কি? মৌলিক রাশি। মৌলিক রাশি 7টি: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের টোটাল 7টা মৌলিক রাশি। এর বাইরে যা কিছু আছে সবই কি? যৌগিক বা লব্ধ রাশি। এখন যৌগিক বা লব্ধ রাশির সংজ্ঞা কিভাবে দিব? যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ নয়, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে অন্য রাশির সাহায্যের প্রয়োজন পড়ে, ঠিক আছে, বা যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ নয়, অর্থাৎ যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ পাওয়ার জন্য অন্যান্য রাশির উপর নির্ভরশীল, তাকে আমরা কি বলবো? যৌগিক রাশি। সংজ্ঞাটা লিখে রাখতে পারো, যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ নয়, অর্থাৎ যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য অন্যান্য রাশির উপর নির্ভরশীল, তাদেরকে আমরা কি বলবো বলতো? যৌগিক রাশি। তাহলে মৌলিক রাশির ছাড়াই, 7টা ছাড়া যা আছে সবই কি? যৌগিক রাশি। তো কিছু একটা বল দেন ভাইয়া, মানে কিছু একটা উদাহরণ দেন। বল দিব? বল, সরণ, সরণ, ত্বরণ, অসংখ্য ভাই। আর আমি কি দিব বলো? অভাব তো নাই, তাই না? বল, সরণ, ত্বরণ, বেগ, তোমরা 9-10 লেভেলে যা শিখে আসছো এগুলোর ভেতর থেকে আমি তোমাদের বললাম। তো এগুলো হচ্ছে যৌগিক রাশি, মানে যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল, ঠিক আছে, স্বাধীন বা নিরপেক্ষ নয়, মৌলিক রাশির উপর নির্ভরশীল, সেগুলোই হচ্ছে আমাদের যৌগিক রাশি। এই যে বল, সরণ, ত্বরণ, বেগ, এগুলো হচ্ছে যৌগিক রাশি। এখন আমাদের তো এগুলো আলোচনার বিষয় ছিল না, আমরা রাশি নিয়ে আলোচনা করতেছিলাম। এখন আমরা রাশি দেখলাম প্রকৃতি অনুসারে 2 প্রকার। এখন আমরা দেখব দিকের উপর ভিত্তি করে রাশি 2 প্রকার। দিকের উপর ভিত্তি করে 2 প্রকার। এখন দেখো দিকের উপর ভিত্তি করে, সো দিকের উপর, তো দিকের উপর ভিত্তি করে আমাদের রাশি কয় প্রকার? যে দিকের উপর ভিত্তি করে আমাদের রাশি হচ্ছে 2 প্রকার। 2 প্রকার। তো দিকের উপর ভিত্তি করে রাশি আমাদের 2 প্রকার। একটা হচ্ছে কি আমাদের স্কেলার রাশি, একটা হচ্ছে আমাদের কি? স্কেলার রাশি, স্কেলার রাশি। আর একটা হচ্ছে আমাদের কি বলতো? ভেক্টর রাশি, ভেক্টর রাশি দিকের উপর। তো স্কেলার রাশি এটাকে আমরা, আচ্ছা ভেক্টর রাশি এটাকে আমরা সদিক রাশিও বলি, সদিক রাশি, ঠিক আছে। আচ্ছা, আর স্কেলার রাশি এটা প্রকাশ করতে কোনো দিকের প্রয়োজন পড়ে না, তো এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হচ্ছে সদিক রাশি, এটা প্রকাশ করার জন্য আমাদের কি? দিকের প্রয়োজন হয়, এই জন্য এদের আমাদের হচ্ছে ভেক্টর রাশি। সো আমরা এটা এখন বিস্তারিতভাবে আলোচনা করি। স্কেলার আর ভেক্টর রাশি দেখো, শুরুতেই হচ্ছে আমাদের ভেক্টর রাশির সংজ্ঞাটা আমরা দিব। যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, তাদেরকে আমরা কি বলবো? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির কয়টা জিনিস থাকে বলো? ভেক্টর, একটা ভেক্টর রাশি, মনে করো একটা ভেক্টর রাশি, তো একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি আছে, বুঝছো? এই একটা ভেক্টর রাশি। তো এই ভেক্টর রাশির কয়টা জিনিস থাকে বলো? 1 নাম্বার থাকে হচ্ছে গিয়ে মান, 1 নাম্বার থাকে হচ্ছে গিয়ে মান, আর 1 নাম্বার থাকে হচ্ছে গিয়ে বলো তো দিক। তো একটা ভেক্টর রাশির কয়টা জিনিস থাকে? 2টি। একটা হচ্ছে মান থাকবে আর একটা হচ্ছে দিক থাকবে। একটা ভেক্টর রাশিকে সম্পূর্ণ প্রকাশ করতে 2টা জিনিস লাগে, একটা লাগে হচ্ছে মান আর একটা লাগে হচ্ছে দিক। এটাকে আমরা ভেক্টর রাশি বলি। তাহলে যে সকল ভেক্টর রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাদের ভেক্টর রাশি বলি। শুধু মান দিয়েও তুমি ভেক্টর রাশিকে সম্পূর্ণ প্রকাশ করতে পারবে না, শুধু দিক দিয়ে তুমি ভেক্টর রাশিকে সম্পূর্ণ প্রকাশ করতে পারবে না। মান আর দিক দুইটার কম্বিনেশনে আমাদের ভেক্টর রাশি সৃষ্টি হয়। সো আমি ধরে নিলাম যে তোমাদের, আচ্ছা আমি একটা দিক ধরে নিই, ঠিক আছে। এটা মনে করো হচ্ছে আমাদের উত্তর দিক, উত্তর এখানে দেই না আমরা, এটা মনে করো আমাদের উত্তর দিক, এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক, এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, এটা হচ্ছে আমাদের ধরো পশ্চিম দিক। তো তোমার বাসা, তোমার এটা মনে করো হচ্ছে তোমার বাসা, ঠিক আছে। এটা মনে করো হচ্ছে তোমার নান্না মুন্নাসা ঘর, ছোট্ট একটা ঘর। আর এটা মনে করো হচ্ছে তোমাদের স্কুল, ঠিক আছে। এটা মনে করো তোমাদের স্কুল, বুঝছো? অনেক বড় একটা স্কুল। তোমাদের বাসা থেকে তোমাদের স্কুলটার যে দূরত্ব সেটা হচ্ছে 1 কিলোমিটার। তো তুমি বলতে পারো যে ভাইয়া 1 কিলোমিটার তো এদিকেও হইতে পারে, 1 কিলোমিটার তো এদিকেও হইতে পারে, 1 কিলোমিটার তো এদিকেও হইতে পারে, তাই না? তিনও দিকে তোমার বাসা থেকে, আমি যদি বলি যে তোমার বাসা থেকে তোমার স্কুলের যে দূরত্ব সেটা যদি আমি বলি যে ভাই 1 কিলোমিটার, তোমার বাসা এটা, তোমার স্কুল ধরো উত্তর দিকে আছে, কিন্তু তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব 1 কিলোমিটার। বা সরণ আমি যদি বলি, তোমার বাসা থেকে তোমার স্কুলের যে সরণ, মানে ন্যূনতম যে দূরত্ব সেটাই তো সরণ, তাই না? তোমার বাসা থেকে তোমার স্কুলের সরণ আমি বললাম কত ভাইয়া? 1 কিলোমিটার।
এখন এই 1 কিলোমিটার কোথায় কোথায় হইতে পারে বলো? 1 কিলোমিটার উত্তর হইতে পারে, 1 কিলোমিটার দক্ষিণ হইতে পারে, 1 কিলোমিটার পূর্ব হইতে পারে, 1 কিলোমিটার পশ্চিম হইতে পারে। তো এখন আমি যদি তোমাকে বলে না দেই যে 1 কিলোমিটার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আমি কিচ্ছু বলে দিলাম না, বললাম তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব 1 কিলোমিটার, তো এখন তুমি দিক ছাড়া শুধুমাত্র মান দিয়ে, তাহলে আমি তোমাকে কি বলে দিছি বলো তো? 1 কিলোমিটার, এটা আমি তোমাকে কি বলে দিছি যে ভাইয়া আমি তোমাকে এটাকে মান বলে দিছি, কিন্তু দিকটা আমি তোমাকে বলে দিইনি, ঠিক আছে? মান বলে দিছি। তো তুমি মান নিয়ে কি করতে পারবা? তুমি উত্তরেও যেতে পারো, দক্ষিণেও যেতে পারো, পূর্বেও যেতে পারো, পশ্চিমেও যেতে পারো। বাট তুমি যদি পূর্ব দক্ষিণ পশ্চিম এই দিকে যদি যাও, পাবা বাসা? পাবা না কিন্তু। তার মানে ভেক্টর রাশিটা আসলে কি জিনিস বলো? তাহলে কোনো রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই যখন আমরা ব্যবহার করবো, উভয়ই যখন ব্যবহৃত হবে, তখন সেটাকে আমরা ভেক্টর বলবো। তো 1 কিলোমিটার দিয়ে আমি তোমাকে যেটা শুধু দিক টিক বলি নাই, মান বলছি, তো এটা দিয়ে ভেক্টর রাশি সম্পূর্ণরূপে প্রকাশিত হইল না। শুধুমাত্র মান, সেটা হচ্ছে তাহলে কি হয়ে গেল? স্কেলার হয়ে গেল। শুধুমাত্র মান কি হয়ে গেল? ওটা আমরা স্কেলার বলবো, কারণ কোনো দিক বলি নাই, খালি মান বলছি। যেমন এই যে এই পেন্সিলটার দৈর্ঘ্য বললাম আমি তোমাকে 1 মিটার, ঠিক আছে? বা কিসের 1 মিটার? 10 সেন্টিমিটার, ধরো 10 সেন্টিমিটার হবে। তো এই পেন্সিলটার দৈর্ঘ্য ভাই তোমাকে আমি বলে দিলাম কত? 10 সেন্টিমিটার। তো তোমার এটা কি আমার বলার দরকার আছে 10 সেন্টিমিটার উত্তর না দক্ষিণ? না, শুধু মান দিয়ে এটাকে প্রকাশ করতে পারছি যে ঠিক আছে পেন্সিলটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, শেষ। এটার জন্য দক্ষিণ উত্তর দক্ষিণের কোনো প্রয়োজন পড়ে নাই। তো এটা হচ্ছে আমাদের স্কেলার। বাট এখানে আমি যদি বলি যে তোমার বাসা থেকে স্কুল কতটুকু দূরত্বে, তোমাকে অবশ্যই বলে দিতে হবে 1 কিলোমিটার উত্তর। তাহলে মান বলতে হবে কি 1 কিলোমিটার, আর দিক বলে দিতে হবে কি বলতো? উত্তর। মান বলে দিতে হবে 1 কিলোমিটার, আর দিক বলে দিতে হবে কি? উত্তর। তাহলে কি একদম ঠিকভাবে তুমি তোমার এই স্কুলের যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা বা স্কুলে গিয়ে পৌঁছাবা। তার মানে ভেক্টর রাশি কি? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক দুইটারই প্রয়োজন পড়ে। তো আমরা বুঝলাম স্কুলে যাব, আমি স্কুলে যাওয়ার জন্য আমার মানও দরকার, দিকও দরকার। তাহলে স্কুলের এই যে সরণটা, স্কুলে যাওয়ার জন্য যে সরণটা, এটারে আমরা কি বলছিলাম বলতো? যে 1 কিলোমিটার একটা কি বলছিলাম বলতো? সরণ না? তাহলে এই সরণ, এই যে এই দুইটা মিলে আমি ঠিকভাবে আমার স্কুলে পৌঁছাতে পারলাম। তো এই 1 কিলোমিটার যে সরণ, তাহলে এই যে সরণটা, এইটা একটা কি বলতো? ভেক্টর রাশি না? পড়ে আসছো না? সরণ একটা কি রাশি? ভেক্টর রাশি। সরণ হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। তো শুধুমাত্র মান দিয়ে হইছে বলো? শুধুমাত্র মান দিয়ে হইছে? হয় নাই কিন্তু, মানের সাথে দিকও ছিল। 1 কিলোমিটার উত্তর দিকে গেছে, তো ওই সরণটাকে আমরা কি বলতেছি বলতো? ভেক্টর রাশি। বাট আমি যদি বলতাম শুধু 1 কিলোমিটার, এটার সাথে কোনো দিক উল্লেখ নাই, তখন সেটাকে আমরা এই ভেক্টরের ভাষায় কি বলতে পারতাম না? সরণ বলতে পারতাম না। আর সরণ সবসময় কিন্তু একটা ভেক্টর রাশি ছিল। আর সরণ যখনই আমি বলবো, তার মানে এটা আমরা জানি যে এটা কোন দিকে দূরত্ব কোন দিকে, সেটা না জেনে আমরা কখনোই দৈর্ঘ্যকে আমরা কি কখনোই সরণ বলি না, ঠিক আছে? আগে আমরা জানি যে কোন দিক থেকে কোন দিকে যাবে, তখন গিয়ে আমরা এটাকে কি বলি? সরণ বলি। সো এই হচ্ছে কি আমাদের ভেক্টর রাশি। এখন দেখো তাহলে ভেক্টর রাশির উদাহরণ কি ভাইয়া? কয়েকটা ভেক্টর রাশির উদাহরণ দেন তো। আমি তোমাদের একটা ছন্দ বলে দিচ্ছি। তো অনেক সময় তোমাকে প্রশ্ন আসবে এমসিকিউতে, নিচের কোনটি ভেক্টর রাশি? তো সেই ক্ষেত্রে তোমাকে ভেক্টর রাশিটা চিনতে হবে। আমি তোমাকে একটা ছন্দের মাধ্যমে যতগুলো ভেক্টর রাশি আছে সবগুলো ভেক্টর রাশিকে কীভাবে প্রকাশ করে সেই জিনিসটা একটুখানি দেখাই দিই। সো দেখো এখানে আমি একটা পেজ নিই, একটা ছন্দ দেখাই দিচ্ছি। সেই ছন্দের মাধ্যমে সবগুলা তোমার ভেক্টর রাশি যতগুলো আছে সেগুলো হচ্ছে আমি তোমাকে দেখাই দিব, ঠিক আছে? সো লেখো, এখানে লেখো সংজ্ঞাটা হচ্ছে আমি লিখি। সো ভবে সব প্রিয়তম ভাসে। খুবই ক্রিঞ্চ লাগতে পারে, বাট বিশ্বাস করো এইভাবে মনে থাকে বেশি, ঠিক আছে? ভবে সব প্রিয়তম ভাসে, কত গ্রেটের প্রেমের টানে। কত গ্রেটের প্রেমের টানে। ঠিক আছে? সো ভবে সব প্রিয়তম ভাসে, কত গ্রেটের প্রেমের টানে। এটা হচ্ছে গিয়ে তোমাদের ছন্দ। তো সবাই এই ছন্দটা মুখস্থ করবা, তারপরে ওয়ার্ডের সাথে দেখো সবগুলা ভেক্টর রাশি আমরা লিখে ফেলবো। সো এটা আমরা কি লিখতেছি বলতো? এই ভেক্টর রাশির উদাহরণ। এটা আমরা কি লিখতেছি? ভেক্টর রাশির উদাহরণ। সো দেখো ভেক্টর রাশির উদাহরণ, উদাহরণ। সো ভরের এই ভটা দিয়ে আমরা লিখবো হচ্ছে ভরবেগ। এই ভটা দিয়ে আমরা কি লিখবো? ভরবেগ।
বুঝছো? বে এইটা দিয়ে আমরা লিখবো হচ্ছে বেগ। তাহলে ভরবেগ একটা ভেক্টর রাশি, বেগ আর একটা ভেক্টর রাশি, ঠিক আছে? এই স দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে সরণ, স দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা সরণ, আর ব দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে বল। সব ভেক্টর রাশি। দেখো ভরবেগ, বেগ, সরণ, বল, ঠিক আছে? প্রিয়তমা না, এটা হচ্ছে প্রিয়তমা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রিয়তম, প্রিয়তমকে ভাষায় দিছি, কোনো প্রিয়তম নাই এইসিসি লাইফে, সব ভেসে যাবে। তো ভবের সব প্রিয়তম ভাসে। তো এখানে প্রিয়তমর জায়গায় এখানে যে প্রিয়, এটা হচ্ছে আমাদের প্রাবল্য, ঠিক আছে? কিসের প্রাবল্য? ধরো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ধরে নাও এটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য, শুধু তড়িৎ প্রাবল্য লিখো, শুধু লিখো হচ্ছে তড়িৎ প্রাবল্য। এইগুলার ভিতরে অনেক কিছু তোমরা চিনো, অনেকগুলা রাশি, অনেকগুলা চিনো না, বাট 2 বছর যখন পড়তে থাকবা 2 বছরের ভেতরে প্রত্যেকটা ভেক্টর, 2 বছর লাগবে না, 1 বছরের মধ্যে সবগুলো, আজকে যে ভেক্টর রাশিগুলো লিখে দিতেছি, যেগুলো জানো তো জানো, যে ভরবেগ জানো, বেগ জানো, সরণ জানো, বল জানো, এগুলো তো 9 10-এ ছিল। সেগুলো যেগুলো জানো তো জানো, আর যেগুলো জানো না এই 2 বছরের ভেতরেই তোমরা জেনে যাবে। তড়িৎ প্রবাল্যটাও জানো, এখান থেকে এইখানে সবই জানো। দেখো এই যে ওজনটা তোমরা জানো, ওজন, তারপর হচ্ছে ত্বরণ, এই ত দিয়ে তোমরা মনে রাখবে হচ্ছে ত্বরণ, ত্বরণটা তুমি জানো, ঠিক আছে? আর ম দিয়ে তুমি জাস্ট মনে রাখবে হচ্ছে মন্দন, ম দিয়ে মনে রাখবে হচ্ছে মন্দন, ঠিক আছে? তাহলে প্রিয় মানে হচ্ছে তড়িৎ প্রাবল্য, ও মানে হচ্ছে ওজন, ত মানে ত্বরণ, ম মানে হচ্ছে মন্দন, এগুলো সবই তোমরা জানো। ভাসে, ভাসে, তো এই ভাসে এটা দিয়ে তোমরা মনে রাখবে হচ্ছে ভ্রামক, এটা তোমরা জানো না এই জিনিসটা কি, বাট এই জিনিসটা তোমরা এই যে বললাম না যে 1 বছরের ভেতরেই এই সবগুলো জেনে যাবা। তো এখানে দেখো সে এটা হচ্ছে আমাদের সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক, ওকে? সো বুঝছো এখানে ভবে, ভতে ভরবেগ, বেতে বেগ, সতে সরণ, বতে বল, প্রিয়তে তড়িৎ প্রাবল্য, ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, ভতে ভ্রামক, সতে সান্দ্রতা গুণাঙ্ক। বুঝতে পারছো? তাহলে ভবে সব প্রিয়তম ভাষা। এবার কত, এই কতর ক, এই ক এর জন্য আমরা এখানে ইউজ করবো হচ্ছে কার্ল। কার্ল কি এটা তোমরা এই ভেক্টর চ্যাপ্টারেই শিখবা। কার্ল কি? কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, এগুলো এই ভেক্টর চ্যাপ্টারেই শিখবা। কার্ল। আর ততে হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, তত হচ্ছে আমাদের কি তড়িৎ ক্ষেত্র। কত হচ্ছে কাল, তত হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আর ওটা কি ছিল? প্রিতে হচ্ছে তড়িৎ প্রাবল্য ছিল, আর এখানে আমাদের ততে তড়িৎ ক্ষেত্র। এখন গ্রেটের এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, একটু আগে বললাম না কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, এই তিনটা আমরা ভেক্টর চ্যাপ্টারের শেষের দিকে শিখবো। তো এখানে আমাদের এই যে গ্রেডিয়েন্ট, ঠিক আছে? কত গ্রেটের, এটা ট দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে টর্ক, ঠিক আছে? আর এটা হচ্ছে আমরা এই যে প্রেমের দিয়ে মনে রাখবো হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, এটা দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, ঠিক আছে? আর টানে দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা পৃষ্ঠটান। ওকে, সো দেখো ভবের সব প্রিয়তম ভাসে, কত গ্রেটের প্রেমের টানে। সো এখানে আমরা ভতে ভরবেগ, বেতে বেগ, সতে সরণ, বতে বল, প্রিয়তে তড়িৎ প্রাবল্য, ওতে ওজন, ততে ত্বরণ, মতে বন্ধন, ভতে হচ্ছে ভ্রামক, সেতে হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, কত হচ্ছে কাল, ততে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, গ্রেটের এখানে আমরা গ্রে পাইছি হচ্ছে গ্রেডিয়েন্ট, টর্ক, আর হচ্ছে টেতে আমরা পাইছি কি বলতো টর্ক। ওকে, আর প্রেমের হচ্ছে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য, এবং টানে যেটা সেটা হচ্ছে আমাদের কি পৃষ্ঠটান। এই হচ্ছে কি আমাদের সবগুলা ভেক্টর রাশির উদাহরণ। এই কয়েকটা ভেক্টর রাশি তোমাদের ঘুরে ফিরে দেখবা যে আসবে, নিচের কোনটি ভেক্টর রাশি, মোটামুটি ওভারঅল এগুলা জানলেই তোমার ভেক্টর রাশি কোনটা সেটা তোমাদের কভার হয়ে যায়। ওকে, সো গেল এটা। এবার দেখো ভেক্টর রাশির কিছু ধর্ম আছে। এই যে ভেক্টর রাশিগুলা, প্রত্যেকটা ভেক্টর রাশির সম্পূর্ণ কিছু ধর্ম আছে। তো প্রথম ধর্মটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করে ফেলছি, সেটা হচ্ছে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন পড়ে, সেটা অলরেডি আমাদের আলোচনা করা শেষ। দেখো প্রথম ধর্মটা আলোচনা করা শেষ, ভেক্টর রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়। এখন 2 নাম্বার হচ্ছে যে একটা ভেক্টর রাশির যদি মান একটা ভেক্টর রাশিকে ধর আমি পরিবর্তন করতে চাই, তাহলে একটা ভেক্টর রাশিকে পরিবর্তন 2 ভাবে করা যায়।
একটা হচ্ছে মান পরিবর্তন করে দিয়ে, আরেকটা হচ্ছে কি দিক পরিবর্তন করে দিয়ে, অথবা মান ও দিক উভয় পরিবর্তন করে দিয়ে। তিনভাবে, আচ্ছা তিনভাবেই করা যায় ধরো। আচ্ছা দুইভাবে হলে তো 3 নাম্বারটা অটোমেটিক্যালি হয়, তাই না? তো একটা ভেক্টর রাশিকে তুমি পরিবর্তন করতে চাও, কয়ভাবে পরিবর্তন করতে পারো? একটা ভেক্টর রাশি মনে করো আছে, সাপোজ মনে করো একটা ভেক্টর রাশি আছে, কি দিয়ে দেখাবো এখনো, কিভাবে প্রকাশ করে তা তো দেখায়নি। ধরো এটা একটা ভেক্টর রাশি, এইদিকে এটার মান হচ্ছে 5 নিউটন, বল আর কি, ধরো একটা বল এদিকে কাজ করতেছে, সেটা হচ্ছে কি 5 নিউটন। 5 নিউটন বলের একক ব্যবহার করতেছি না, তাহলে ভেক্টর হিসেবে কি ইউজ করতেছি? বল। তো একটা ভেক্টর রাশি আছে যার মান হচ্ছে 5 নিউটন। এখন এইটাতে তুমি পরিবর্তন করতে চাও, তো এক করতে পারো, তুমি বলটাকে করে দাও 10 নিউটন, তাহলে ভেক্টর রাশি পরিবর্তন হয়ে গেল, মান পরিবর্তন করে করলাম, ঠিক আছে? আবার ধরো এটা 5 নিউটনই আছে, বাট আমি কি করে দিলাম বলো তো, বিপরীত দিকে করে দিলাম। তো এই যে এটা হয়ে যাবে আমাদের কি -5 নিউটন, তাই না? বা আমি ধরো মাইনাস না দেই, আমি যদি শুধু এটারও 5 নিউটনই রাখলাম, মান চেঞ্জ করলাম না, বাট দিক পরিবর্তন করলাম, তো এই রাশি আর এই রাশি তখন আর কি জিনিস না, এক জিনিস না, তাহলে ভেক্টর রাশি পরিবর্তিত হয়ে গেছে। এখন আমি হচ্ছে মান আর দিক উভয়ই চাইলে চেঞ্জ করতে পারি। আমি এই বরাবর, ধরো এই বরাবর এই যে দিকটা রেখে দিলাম এই বরাবর, আর মান দিয়ে দিলাম হচ্ছে 10 নিউটন। সো এই যে মান আর দিক দুইটাই কি করে ফেলছি, পরিবর্তন করে ফেলছি, তাহলেও ভেক্টর রাশিটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে একটা ভেক্টর রাশিকে 3 ভাবে পরিবর্তন করা যায়। তুমি যদি মান চেঞ্জ করো, ভেক্টর রাশি চেঞ্জ হয়ে যাবে, দিক চেঞ্জ করো, ভেক্টর রাশি চেঞ্জ হয়ে যাবে, মান ও দিক উভয়ই চেঞ্জ করো, তাহলে ভেক্টর রাশি চেঞ্জ হয়ে যাবে। তো 2 নম্বর পয়েন্টটা আমরা কি বললো, শুধু মান অথবা শুধু দিক অথবা উভয়ের পরিবর্তন হলে ভেক্টর রাশির কি হয়, পরিবর্তন হয়। এটা ছিল আমাদের ভেক্টর রাশির 2 নম্বর ধর্ম। 3 নম্বর ধর্ম হচ্ছে ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ ভাগ সাধারণ নিয়মে হবে না। কিভাবে হবে? ভেক্টর বীজগণিত নিয়ম অনুসারে হবে। মনে করো একটা ভেক্টর ছিল 5 নিউটন, আরেকটা ভেক্টর ছিল মনে করো 7 নিউটন। নট ম্যান্ডেটরি যে তুমি 5 + 7 = কি 12 হবে। এই জিনিস হতেও পারে, এটা নাও হতে পারে। মানে স্বাভাবিক বীজগণিতের নিয়ম অনুসারে ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ কোনো কিছুই হবে না। মানে ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ এতদিন যেই যোগ বিয়োগ নিয়মে শিখে আসতেছো না, সেগুলা কোনোটা দিয়েই হবে না। তাহলে ভেক্টর বীজগণিত করার জন্য ভেক্টর ক্যালকুলাস নামে একটা অপশন আসবে, ঠিক আছে? সেটাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর ক্যালকুলেশন, মানে ভেক্টর প্রসিডিউর, যেটাকে আমরা বলি ভেক্টর বীজগণিতিক নিয়ম। তো ভেক্টর বীজগণিতিক নিয়ম অনুসারে যেটা আমরা শিখব, আমাদের ভেক্টরের যোগ বিয়োগ গুণ হবে। তাহলে আবার বলি, ভেক্টরের যে যোগ বিয়োগ গুণ যেটাই করতে চাও, সেটা স্বাভাবিক যোগ বিয়োগ গুণের নিয়মে জীবনেও হবে না, সেটা হবে ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে, ঠিক আছে? বা ভেক্টর ক্যালকুলাস বলতে পারি আমরা, সেটা আর কি আলাদা একটা পার্ট, বাট নর্মালি আমরা ভেক্টর প্রসিডিউর বলবো বা ভেক্টর বীজগণিতিক নিয়ম। ওই নিয়ম অনুসারে আমাদের হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ গুণ হবে, যেগুলো আমরা সামনে অবশ্যই শিখব, ঠিক আছে? তো এখন দেখো 4 নম্বর যে বৈশিষ্ট্য আছে, যে দুইটি ভেক্টর রাশির মধ্যে কোনোটার মান যদি শূন্য না হয়, আমরা ভেক্টর যখন গুণ শিখব, ভেক্টর গুণন যখন শিখব, তখন আমরা দেখব যে দুইটা ভেক্টর রাশি ধরো কোনোটার মানই শূন্য না। একটা ভেক্টর রাশি মনে করো 5 কি ধরো নিউটনই দিই, বল দিয়েই বুঝাই, কারণ বলটাই তো সবচেয়ে বেশি পরিচিত আমাদের। তো একটা ভেক্টর ধরো 5 নিউটন, আর একটা ভেক্টর ধরো 7 নিউটন। একটা ভেক্টরের মানও কিন্তু শূন্য না, একটা ভেক্টরও শূন্য না, একটা 5 আর 7 নিউটন। বাট স্টিল এই দুটার গুণফল কি হইতে পারে, শূন্য হয়ে যেতে পারে। বুঝতে পারছো? ভেক্টর গুণনের নিয়মে যদি দুইটা ভেক্টরের একটাও শূন্য না হয়, নর্মাল গুণনে কি হয় বলো তো, দুইটা ভেক্টর যদি দুইটা ভেক্টরের যে কোনো একটা শূন্য হইলে, ঠিক আছে, গুণফল কি হয়, শূন্য হয়, আদারওয়াইজ হয় না। বাট ভেক্টর বীজগণিতে একটাও যদি শূন্য না, দুইটা ভেক্টরের একটা ভেক্টরের শূন্য না, তারপরেও তুমি যদি এদের গুণ করো, গুণফল শূন্য হতে পারে। ওই জিনিসটা আমরা শিখবো। তাহলে দেখো দুইটি ভেক্টর রাশির মধ্যে কোনোটির মান শূন্য না হলেও তাদের গুণফল শূন্য হতে পারে, এই জিনিসটা আমরা দেখবো। 5 নাম্বার হচ্ছে দেখো দুইটি ভেক্টর রাশির গুণফলের প্রকৃতির উপর নির্ভর করে স্কেলার রাশি হইতে পারে, ভেক্টর রাশি। তো এগুলো তো আমরা ভেক্টর যখন গুণ করা শিখবো, তখন এগুলো আমরা একদম দেখবো যে কিভাবে দুইটা ভেক্টর একটাও শূন্য না হলে ভেক্টর গুণফল শূন্য হইতে পারে, ঠিক আছে? আবার এটাও দেখবো যে কিভাবে ভেক্টরকে ভেক্টরের সাথে গুণ করলে একবার স্কেলার রাশিও পাওয়া যাচ্ছে আর একবার ভেক্টর রাশিও পাওয়া যাচ্ছে। তো এটা ভেক্টর গুণেই আমরা শিখবো, ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ঠিক আছে? এগুলোতে আমরা শিখবো। এখন আমরা চলে আসি যে স্কেলার রাশি। স্কেলার রাশি নিয়ে অলরেডি আশা করি যে তোমাদের আইডিয়া হয়ে গেছে। তাহলে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য, ঠিক আছে, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান দ্বারাই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, তাই না?
দিকের প্রয়োজন হয় না। সহজে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন হয় না তাকে আমরা কি বলি, স্কেলার রাশি বলি। তো তপন স্যারের বইয়ের সংজ্ঞাটা হচ্ছে যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাকে আমরা কি বলি বলতো, স্কেলার রাশি বলি। বুঝছো, এটা তপন স্যারের বইয়ের থেকে নেওয়ার সংজ্ঞা। তো এগুলাকে আমরা বলি হচ্ছে কি স্কেলার রাশি, যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলি। একটু আগে তোমাদের সবগুলা মৌলিক রাশি বলে দিছি না, সবগুলা মৌলিক রাশি তোমার হচ্ছে স্কেলার রাশির জ্যান্ত উদাহরণ। তো যৌগিক রাশিও কিছু কিছু স্কেলার রাশি হইতে পারে, বুঝছো, বাট সবগুলা রাশি হচ্ছে তোমার স্কেলার রাশির জ্যান্ত উদাহরণ। তার মানে ওই যে যতগুলো মৌলিক রাশি লিখছি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, সবগুলা। আচ্ছা, তাপমাত্রা তো এখানে লিখি নেই, তাই না? তাপমাত্রা লিখছিলাম, আচ্ছা হ্যাঁ লিখছিলাম, তাপমাত্রা লিখছি। সো এই যে তাপমাত্রা লিখছি, তো এইগুলো সব যতগুলা মৌলিক রাশি লিখছি সবগুলা মৌলিক রাশি কি স্কেলার রাশি। তার বাইরেও স্কেলার রাশি তোমার হচ্ছে তড়িৎ প্রবাহ একটা স্কেলার রাশি, তড়িৎ প্রবাহ এটা একটা স্কেলার রাশি, ঠিক আছে। তারপরে তোমরা পাবা হচ্ছে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। আচ্ছা, এখানে একটা ভ্রামক লিখে দিছিলাম, দেখো ওইটা ছিল ভেক্টর রাশি। এই ভ্রামক, ভ্রামক কি জিনিস এটা তো পরে শিখবা। এটা একটা ভেক্টর রাশি, বাট জড়তার ভ্রামক এটা কি স্কেলার রাশি। জড়তার ভ্রামক এটা হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ লিখলাম, জড়তার ভ্রামক লিখলাম, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার তাপ, তাপ এটা একটা স্কেলার রাশি। কাজ, ক্ষমতা, ক্ষমতা, শক্তি ইত্যাদি অনেকগুলো এরকম স্কেলার রাশি কিন্তু থাকতে পারে। সো ইত্যাদি হচ্ছে আমাদের স্কেলার রাশির উদাহরণ। তাপ, কাজ, ক্ষমতা, শক্তি এগুলো হচ্ছে আমাদের সবগুলো কি স্কেলার রাশির উদাহরণ। তো এগুলো প্রকাশ করতে কোনো দিকের প্রয়োজন হয় না। আর সবগুলো মৌলিক রাশি, মৌলিক রাশি সবগুলো মৌলিক রাশি, সবই স্কেলার রাশি। মৌলিক রাশি সমূহ এগুলোও কি স্কেলার রাশি, ঠিক আছে, মৌলিক রাশি সমূহ। এখন দেখো এই মৌলিক রাশিগুলোর ভিতরে একটা কি ছিল বলতো, সময় ছিল না, সময়। তো মনে করো তুমি বললা যে সময় হচ্ছে 9টা 15 বাজছে, তুমি বললা যে ভাইয়া সময় হচ্ছে 9টা 15। এখন তুমি যে সময় 9টা 15 বললা, তুমি কি বলবা যে 9টা 15 উত্তর দিকে বলবা? এই তোমাকে ধর আমি জিজ্ঞেস করলাম, এই বলো তো কয়টা বাজে, তুমি বললা ভাইয়া 9টা 15 উত্তর দিকে। এটা কি জীবনে কোনোদিন বলবা? বলো, বললে তোমার ধৈরা একটা কি দিয়ে দিবে, মাইট দিয়ে দিবে না? এই পাগল হয়েছিস নাকি, 9টা 15 আবার উত্তর কি? তো এটা হচ্ছে গিয়ে সময়, এটা প্রকাশ করতে তোমার কোনো দিকের প্রয়োজন পড়ে না, বুঝছো। শুধু মান দিয়েই আমরা এটা সম্পূর্ণরূপে প্রকাশ করে দিতে পারি, শুধু 9টা 15 বললেই হয়। এগুলো প্রকাশ করতে কোনো দিকের প্রয়োজন হয় না। তাহলে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে দিকের প্রয়োজন হয় না সেগুলোই কি আমাদের স্কেলার রাশি। তো এই যে স্কেলার রাশির সবগুলো উদাহরণ আমরা দেখলাম। ওকে, স্কেলার রাশি নিয়ে আমাদের আর তেমন কোনো আলোচনা নাই। এখন আমরা দেখবো যে একটা ভেক্টর রাশিকে কিভাবে আমরা প্রকাশ করব। মানে একটা ভেক্টর রাশিকে তো প্রকাশ করতে হবে, তাই না? তো ভেক্টর রাশির প্রকাশ, তাহলে একটা ভেক্টর রাশিকে কয়ভাবে প্রকাশ করা হয়? দেখো দুইভাবে প্রকাশ করা হয়। একটা ভেক্টর রাশিকে দুইভাবে প্রকাশ করা হয়। সো প্রথমভাবে যেভাবে আমরা করব সেটা হচ্ছে অক্ষরের সাহায্যে, অক্ষরের সাহায্যে, মানে অক্ষর দিয়ে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করব, বুঝছো, সহজ কথা। অক্ষরের সাহায্যে, অক্ষর দিয়ে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করব। আরেকটা হচ্ছে রেখার সাহায্যে, রেখা দিয়ে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করব। সো রেখার সাহায্যে, সো অক্ষরের সাহায্যে যদি আমি ভেক্টর রাশিকে প্রকাশ করি, সো দেখো এইভাবে প্রকাশ করতে পারি। একটা এর উপরে এরকম তীর চিহ্ন দিয়ে, যদি কখনো এই চিহ্ন দেখো মনে করবে এটা একটা ভেক্টর। অথবা এটাকে আমরা চাইলে এভাবে প্রকাশ করতে পারি, শুধু এ দিয়ে আর এখানে একটা দাগ দিই, অথবা এর নিচে দাগ দিয়ে, একটা ভেক্টর প্রকাশ করা যায়। অথবা মোটা হরফে, এই যে বোল্ড লাইনে বোল্ড করে লিখে, ঠিক আছে, ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। এই যে 4 ভাবে তোমার ভেক্টর রাশিকে প্রকাশ করা যাইতে পারে। বাট সবচেয়ে বেশি যে দুইটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই দুইটা। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হচ্ছে এইটা, বুঝছো। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হচ্ছে এই যে একদম শুরুতে যেটা লিখছি সেটা, কিন্তু এই দুইটার ব্যবহার সবচেয়ে বেশি দেখবা। তো এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি অক্ষরের সাহায্যে প্রকাশ।
তো এই ভেক্টর রাশির এটা হচ্ছে আমাদের রাশি, তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টরকে প্রকাশ করি এভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করি। এখন ভেক্টর রাশির কয়টা জিনিস থাকে বলো? দুইটা জিনিস থাকে না, একটা হচ্ছে মান আর দিক। তো এই যে এটা দিয়ে আমরা কি বুঝাই বলো তো? দিক বুঝাই, যেটা একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির মানকে কিভাবে প্রকাশ করি? দেখো মান, যদি বলো যে ভাইয়া ভেক্টর রাশি তো দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মান আর দিক, তো এই অক্ষরের সাহায্যে কি দিক দেখানো সম্ভব? অক্ষরের সাহায্যে দিক দেখানো সম্ভব না। তারপরে আমরা এইভাবে লিখি, এটার মানে বোঝায় যে এটা একটা ভেক্টর রাশি, এটা নির্দিষ্ট কোনো দিক আছে, যে ওই দিকের জন্য যদিও আমরা কে ব্যবহার করব প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে ভেক্টরগুলা, অবস্থান ভেক্টর, তো সেইগুলো নিয়ে তো আমাদের পরে আলোচনা থাকবে। আপাতত জাস্ট এটা বুঝো যে একটা ভেক্টরকে প্রকাশ করা হয় অক্ষরের সাহায্যে। সেটা হচ্ছে যদি কোনো একটা বর্ণ, ইংরেজি এই যে এ বি সি ডি এগুলো দিয়ে প্রকাশ করা হয়, আমি এ দিয়ে দেখাচ্ছি, বি সি ডি ই এফ জি এইচ যা ইচ্ছা হইতে পারে, 26টা বর্ণমালা, আর যে কোনো বর্ণমালা হইতে পারে, তো যে কোনো বর্ণমালা হইতে পারে, তো এগুলোকে আমরা একটা ভেক্টর বলবো, ক্যাপিটাল লেটারের উপর দাগ দিই। আর এগুলোর মানকে প্রকাশ করা হয় এইভাবে, ধরো এই যে এ ভেক্টরের মান এ বার, অথবা এর উপর তীর চিহ্ন, অথবা এই যে এ বার তার উপর তীর চিহ্ন, অথবা এই যে এ নিচে বার তার উপর তীর চিহ্ন, অথবা মডুলাস অফ এই যে মোটা 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 হরফের এ, এইভাবে মান প্রকাশ করা হয়। এখন মান প্রকাশের আরও একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে স্মল লেটার। এভাবে লিখেও ভেক্টরের মান প্রকাশ করা হয়, এভাবে লিখেও ভেক্টরের মান প্রকাশ করা হয়। বুঝতে পারছো? এই হচ্ছে ভেক্টর প্রকাশ করে এইভাবে, ভেক্টরের মান প্রকাশ করে এইভাবে, অথবা এই যে ছোট হাতের অক্ষরের উপর, এটা উপরেও দিতে পারে অথবা এটা নিচেও দিতে পারে। বুঝতে পারছো? এভাবে ভেক্টরের মান এভাবেও কিন্তু কি প্রকাশ করা যায়। বুঝাইতে পারছি? সো নিচে দাগ দিও, উপরে দাগ অথবা নিচে দাগ দিয়ে ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। তো এখন আমরা আসি রেখার সাহায্যে। এই যে রেখার সাহায্যে লিখলাম না এখানে, রেখার সাহায্যে, রেখার সাহায্যে। তো রেখার সাহায্যে ভেক্টরকে প্রকাশ করার জন্য জাস্ট এরকম করে একটা রেখার দাগ দেওয়া হয়, ঠিক আছে? সো এই পরে হচ্ছে এই যে রেখাটা, এই যে রেখাটা, এই রেখাটার এটা কি নির্দেশ করে? এটা দিক নির্দেশ করে। এই রেখাটা যেদিকে দিব সেদিকে এটা কি নির্দেশ করে? দিক নির্দেশ করে। রেখার উপরে যে তীর চিহ্ন, তীর চিহ্ন দিক নির্দেশ করে। কি দিক নির্দেশ করে ভাইয়া? এই যে রেখার উপরে যে তীর চিহ্নটা আছে সেটা কি নির্দেশ করে? দিক নির্দেশ করে। নির্দেশ লিখেছে কেন? মাঝে মাঝে যে কি করি, দিক নির্দেশ করে, ঠিক আছে? সো এটা আমাদের কি হবে? দিক নির্দেশ করে। এই রেখার উপর তীর চিহ্নটা হচ্ছে দিক নির্দেশ করে। সো এই যে এরকমভাবে যদি রেখার সাহায্যে ভেক্টর প্রকাশ করি, তাহলে যেখান থেকে ভেক্টরটা শুরু হয়েছে এই বিন্দুটারে বলবো হচ্ছে আমরা পাদবিন্দু, এই বিন্দুটাকে বলবো হচ্ছে আমরা পাদবিন্দু। বুঝতে পারছো? তাহলে আমরা রেখার সাহায্যে ভেক্টরকে প্রকাশ করতেছি। তো রেখার সাহায্যে যে এইভাবে একটা রেখা দিয়ে বুঝাই, তো এর তীর চিহ্নটা, রেখার সাহায্যে ভেক্টর প্রকাশ করলে তীর চিহ্নটা দিক নির্দেশ করে। ভেক্টরটা যেখানে থেকে শুরু হইলো সেইটাকে বলা হয় পাদবিন্দু, আর যেখানে ভেক্টরটা শেষ হইলো ওইটাকে বলা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, ঠিক আছে? শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। ওকে, সো এটা হচ্ছে আমাদের পাদবিন্দু, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। তো এইভাবে প্রকাশ করলে ভেক্টরের মান কিভাবে লিখে? মনে করো এটা যদি বল হয় তাহলে এটা কি হবে? 5 নিউটন। এটা হবে কি? 5 নিউটন। বুঝতে পারছো? সো একটা রেখার সাহায্যে ভেক্টরকে প্রকাশ করলে তীর চিহ্ন যেদিকে দিব সেদিকে ভেক্টরের দিক নির্দেশ করবে। ওই রেখার উপরে এভাবে আলাদাভাবে ভেক্টরের মান লিখে দিতে হবে। সো এই মানটা কি বোঝায়? রেখার যে দৈর্ঘ্যটা আছে, এই যে রেখার দৈর্ঘ্য মান নির্দেশ করে। রেখার যে দৈর্ঘ্যটা আছে, উপরে যদিও মান লেখা থাকে, মান হচ্ছে উপরে যদিও লেখা থাকে, তারপর আমরা এটা এই যে মানটা বুঝাবো কি দিয়ে? যে রেখার দৈর্ঘ্য দিয়ে। তো রেখার যে দৈর্ঘ্যটা আছে সেটা কি নির্দেশ করে? মান নির্দেশ করে। মান নির্দেশ করে। বুঝছো? তাহলে একটা ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করতে পারি দুইভাবে প্রকাশ করা হয়, একটা হচ্ছে অক্ষরের সাহায্যে, সেইভাবে আমরা অক্ষর দিয়ে করি, আর একটা হচ্ছে আমাদের কি? রেখার সাহায্যে। আর একটা হচ্ছে আমাদের কি বলতো? রেখার সাহায্যে। তো রেখার সাহায্যে আমরা যদি ভেক্টরকে প্রকাশ করি হচ্ছে আমাদের অক্ষরের সাহায্যে, আর এটা করা হচ্ছে আমাদের রেখার সাহায্যে। তো রেখার সাহায্যে যদি করি তাহলে আমরা এভাবে একটা রেখা দিয়ে প্রকাশ করি, তীর চিহ্ন দিক নির্দেশ করে, প্রথম বিন্দুটা পাদবিন্দু নির্দেশ করে, শেষের বিন্দুটা শীর্ষবিন্দু নির্দেশ করে, আর এই যে রেখার দৈর্ঘ্যটা, মানে এই যে রেখার দৈর্ঘ্যটা সেটা মান নির্দেশ করে, আর মানটা রেখার দৈর্ঘ্যের উপরে ছোট করে লিখে দেওয়া হয়। তো এইভাবে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করে থাকি। ওকে, এরপর দেখো আমরা কিছু নির্দিষ্ট সংখ্যক ভেক্টর দেখব,
মানে কয়েকটা ভেক্টরের টাইপ আছে না, ভেক্টরের তো টাইপ আছে অনেকগুলো ভেক্টর। এখন এগুলা ডিরেক্টলি জীবনেও তো সিকিউতে আসে না। তো ভাই এটা কেন শিখতেছি? প্রথম কথা হচ্ছে এটা শিখতেছি যে ভেক্টরের ভেতরে অনেক সময় প্রশ্ন বোঝার কাজে এগুলো দরকার পড়ে, সবগুলো না, কিছু কিছু। আবার আরও একটা পারপাস আছে, সেটা হচ্ছে ডিরেক্টলি কতে প্রশ্ন চলে আসে, ক নাম্বারে। আরও একটা পারপাস আছে বহু নির্বাচনীতে চলে আসে। তো কোথায় কোনটা আসে সেটা তো আমি তোমাদের বলতেছি। স্বাধীন ভেক্টর এটা জাস্ট আমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য লাগবে, ঠিক আছে? এটা পরীক্ষায় তেমন একটা আসে না বলতে ক নাম্বারে তো যে কোনো কিছু আসতে পারে, তো ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। তাহলে কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছা মতো পছন্দ করা যায়, তখন আমরা কি বলবো বলতো? স্বাধীন ভেক্টর। বুঝাই, নাম শুনেই বুঝে যাচ্ছে ও স্বাধীন। পাদবিন্দু কি মনে করো, এটা যদি হচ্ছে আমাদের একটা ভেক্টর হয়, তাহলে যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে পাদবিন্দু। তো এই পাদবিন্দুটা কোথায় হবে? তোমার মন চাইছে যে তুমি এখান থেকে পাদবিন্দু এভাবে দাও, এখানে রাখো পাদবিন্দু। তোমার মন চাইছে পাদবিন্দু এখানে রাখো, এখান থেকে এইভাবে যাও। মানে পাদবিন্দুটা নির্দিষ্ট না, বুঝতে পারছো? পাদবিন্দুটা নির্দিষ্ট না, পাদবিন্দু যে কোনো জায়গায় হইতে পারে। এগুলো কি পাদবিন্দু না? তো ওই পাদবিন্দু যদি আমার মনে হয় যে আমি এই পয়েন্টে দিব পাদবিন্দু, আমার মনে হয়েছে যে আমি পাদবিন্দুটা এখানে দিব, আমরা পাদবিন্দুটা এখানে দিব, কোনো সমস্যা নেই, এখানে দাও। কারো মনে চাইলো যে পাদবিন্দুটা আমি এখানে দিব, এই আমাদের যে এই পাদবিন্দুটা এটা এখানে আমরা দিব, এই যে আমাদের পাদবিন্দু, আমরা পাদবিন্দুটাকে এখানে দিব। এটার পাদবিন্দু নির্দিষ্ট না, যে কোনো জায়গায় এটার পাদবিন্দু থাকতে পারে। তো যদি কোনো ভেক্টরের পাদবিন্দুটা নির্দিষ্ট না থাকে, তখন সেটাকে আমরা কি বলি? স্বাধীন ভেক্টর। আর এটার ইংলিশ হচ্ছে ফ্রি ভেক্টর। ওকে, সো যেটার পাদবিন্দু নির্দিষ্ট না সেটাকে আমরা কি বলতেছি? স্বাধীন ভেক্টর বা হচ্ছে ফ্রি ভেক্টর। ওকে, এবারে দেখো সীমাবদ্ধ ভেক্টরটা কি। তাহলে একটু আগে যে স্বাধীন ভেক্টর দেখছি, এটা আবার তার উল্টা, ঠিক আছে? যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট, ঠিক আছে, পাদবিন্দু তুমি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবা না, তো সেটাই হচ্ছে আমাদের কি? সীমাবদ্ধ ভেক্টর। তাহলে কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছা মতো পছন্দ করতে না দেওয়া হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট বিন্দুকে যদি পাদবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয়, তাহলে সেই ভেক্টরকে আমরা কি বলবো? সীমাবদ্ধ ভেক্টর। তার মানে যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয়। সংক্ষেপে তুমি যদি সংজ্ঞা মুখস্থ রাখতে চাও, যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয় তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। এটা একটা মনে রাখতে পারো। আরেকটা মনে রাখতে পারো, যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো নির্ধারণ করা যায় না, তাকে আমরা কি বলবো? বলো? সীমাবদ্ধ ভেক্টর। তো সীমাবদ্ধ ভেক্টরের বিষয়টা কি? ধরো আমি বলে দিলাম যে এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে কি? ওয়াই অক্ষ। আমি বললাম যে ভেক্টরটার পাদবিন্দু মূল বিন্দুতেই থাকবে, মূল বিন্দু ছাড়া আর কোনো বিন্দু থেকে তুমি ভেক্টরটা নিতে পারবে না। আমি জাস্ট এই যে মূল বিন্দুতে এটাকে কি করে দিলাম বলতো? ফিক্স করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের পাদবিন্দু কি বলতো? মূল বিন্দু। পাদবিন্দু মূল বিন্দুতে আমি তোমাকে এটা ফিক্স করে দিলাম, পাদবিন্দু হচ্ছে মূল বিন্দুতে। তুমি চাইলেই এটা কি করতে পারবে না? চেঞ্জ করতে পারবে না। আমি বলে দিলাম যে এটা একটা ভেক্টর তোমার, এই একটা ভেক্টর, এই ভেক্টরটার নাম এটা ধরো ও, এটার নাম দিলাম হচ্ছে এ, ও এ, এই ভেক্টরটার নাম দিলাম হচ্ছে পি। তাহলে ও এ বরাবর পি একটা ভেক্টর, মানে ওই পি দিয়ে মনে করো মান নির্দেশ করছি। তো ও এ বরাবর পি একটা ভেক্টর যার পাদবিন্দু মূল বিন্দুতে, তার মানে মূল বিন্দু ওতে, ঠিক আছে? যার পাদবিন্দু মূল বিন্দুতে আমি ফিক্স করে দিচ্ছি। তুমি চাইলেই পাদবিন্দুটাকে চেঞ্জ করতে পারবা না। এখানে ভেক্টরের পাদবিন্দু এখান থেকেই শুরু করতে হবে, ভেক্টরটা এখানেই থাকবে, পাদবিন্দুটা ফিক্স। তখন এটাকে তুমি কি বলবা? তখন এটাকে বলবা সীমাবদ্ধ ভেক্টর, কারণ তুমি এটার পাদবিন্দু ইচ্ছা মতো চাইলেই চেঞ্জ করতে পারবা না। তো এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধ ভেক্টর। এবার আমরা চলে যাই সদৃশ ভেক্টর, ঠিক আছে? দেখো, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টরের দিক যদি একই হয়, সমজাতীয় মানে কি? এই কথাটার মানে একটুখানি তোমার বুঝতে হবে। সমজাতীয় মানে একটা ভেক্টর যদি বল হয়, আরেকটা ভেক্টর যদি ত্বরণ হয়, আরেকটা ভেক্টর যদি বেগ হয়, তাহলে তিনটা ভেক্টর ভাইয়া নিলাম। একটা ভেক্টর নিলাম বল, আরেকটা ভেক্টর নিলাম ত্বরণ, আরেকটা ভেক্টর নিলাম কি? বেগ। বল, বেগ, ত্বরণ, তিনটা ভেক্টর নিলাম। তো এখন বলের সাথে বল মিলবে, ঠিক আছে? বলের সাথে বল মিলবে, বেগের সাথে বেগ মিলবে, ত্বরণের সাথে ত্বরণ মিলবে। তো আমি যদি তোমাকে বলি একটার বল হচ্ছে 5 নিউটন, আরেকটার বল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তুমি কি এই দুটাকে রিলেট করে মিলায় কিছু করতে পারবা? আমি যদি বলি আচ্ছা তাহলে এবার কত হয়েছে, তুমি কি বলবা? 5 নিউটন আর 5 মিটার পার সেকেন্ড 10 নিউটন বা 10 মিটার, এটা কি করা যায়? আমি যদি বলি 1 কেজি আটা আর হচ্ছে 2 লিটার তেল, তাহলে বলো এখন কয় কেজি আটা হয়েছে? তো কেজি আর লিটার কি আলাদা না? লিটারটা একটু কম, কেজিটা একটু বেশি। তরল মাপার জন্য আমরা লিটার ব্যবহার করি, তাই তো? তো বিষয়টা এরকম যে যখন আমি বলি যে দুইটাকে যোগ করো, হ্যাঁ, 2 কেজি আটা আর 2 লিটার তেল, তুমি বলবা কি ভাইয়া লিটার আর কেজি তো এক না, আমি কেমনে যোগ করবো?
তো আগে তোমাকে কি করতে হবে, লিটারকে কেজি বানাইতে হবে, তারপরে তুমি যোগ করতে পারবা। তো সমজাতীয় কথাটার মানে হচ্ছে এরকম যে একই জাতীয় হইতে হবে। যদি বল হয় তাহলে সবগুলার ভেক্টরে কি হইতে হবে, বল হইতে হবে। আর যদি ত্বরণ হয় সবগুলা ত্বরণ, আর যদি বেগ হয় তাহলে মানে সবগুলা বেগ। তাহলে সমজাতীয় কথাটার মানে বুঝছো, একই জাতীয়, ঠিক আছে। সমজাতীয় মানে কি, যদি বল হয় সবগুলা বল হবে, যদি ত্বরণ হয় সবগুলা ভেক্টর ত্বরণ হবে, যদি বেগ হয় সবগুলা ভেক্টর বেগ হবে। আদারওয়াইজ সমজাতীয় না হইলে আমরা কোনো ভেক্টরের অপারেশনই করতে পারবো না, সমজাতীয় একই জাতীয় হইতে হবে। তো এখন আমাদের দেখো, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদেরকে আমরা সদিশ বা সমান্তরাল ভেক্টর বলবো। তো দেখো দুইটা কন্ডিশন, একটা হচ্ছে সমজাতীয় হবে, সমজাতীয় হইতে হবে, সমজাতীয় হইতে হবে, ভেক্টরটাকে সমজাতীয় হইতে হবে। দুই নাম্বার কন্ডিশন কি, একই দিকে হইতে হবে, একই দিকে, একই দিকে। যদি এরকম দুই বা ততোধিক ভেক্টর সমজাতীয় হয় এবং একই দিকে হয়, তখন তাদেরকে আমরা কি বলবো বলতো, সদৃশ। তখন তাকে আমরা বলবো হচ্ছে সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর। বুঝতে পারছো, বুঝতে পারছো? সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে থাকে তখন যাকে আমরা বলবো সদৃশ ভেক্টর। যেমন ধরো এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, সেটা মনে করো এ, ঠিক আছে। এইটা আমাদের আরেকটা ভেক্টর, এটা মনে করো হচ্ছে বি। এখন এও ধরো বল নির্দেশ করতেছে, বিও বল নির্দেশ করতেছে। তো এই দুইটা ভেক্টর কি সমজাতীয় না, সমজাতীয় না, এবং কাজ করতেছে কিভাবে বলতো, একই দিকে। সমজাতীয় দুইটা ভেক্টর আবার কাজও করতেছে কি, এই যে এইটা ধরো এদিকে আর এইটা ধরো এদিকে। সমজাতীয় দুইটি ভেক্টর কাজ করতেছে কি, একই দিকে ক্রিয়া করতেছে, তখন তাকে আমরা কি বলবো, সদৃশ। তাহলে আমাদের এখানে এ ভেক্টর, ভেক্টর এ আর ভেক্টর বি কেমন ভেক্টর, আমাদের সদৃশ ভেক্টর। এই যে ভেক্টর এ এবং হচ্ছে ভেক্টর বি, তারা আমরা কি সদৃশ ভেক্টর। এখন এই সদৃশ ভেক্টর যেহেতু দেখতেই পাচ্ছ যে যেহেতু একই দিকে ক্রিয়া করে, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর কি পরস্পর সমান্তরাল না, এই জন্য সদৃশ ভেক্টরকে সমান্তরাল ভেক্টরও বলা হয়। সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর। কেন সমান্তরাল, দেখতেই তো পাচ্ছ ভাই, এ যেদিকে ক্রিয়া করতেছে, তাই না, এ যেদিকে ক্রিয়া করতেছে বিও কি একই দিকে ক্রিয়া করতেছে, তাহলে এ আর বি ভেক্টর দুইটা পরস্পর কি সমান্তরাল। তো এই জন্য এদেরকে আমরা কি বলবো বলতো, সমান্তরাল ভেক্টর। তাহলে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে আমরা সদিশ বা সমান্তরাল ভেক্টর বলবো। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এবার দেখো আমরা বিসদৃশ ভেক্টর। তাহলে এই বিসদৃশ ভেক্টর হচ্ছে সমজাতীয় হইতে হবে, বাট এটা দিকটা হবে কি বলতো, বিপরীত দিকে। তাহলে সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদেরকে আমরা বিসদৃশ ভেক্টর বলবো। তো সদিশ ভেক্টরও সমান্তরাল, বিসদৃশ ভেক্টরও কি সমান্তরাল, দুইটাকে আমরা সমান্তরাল ভেক্টর বলতে পারি, বাট পার্টিকুলারলি সদৃশ ভেক্টরটাকে আমরা সমান্তরাল ভেক্টর বলি। বুঝছো? সো দেখো এটারও কয়টা কন্ডিশন, দুইটা। প্রথম কন্ডিশন হচ্ছে সমজাতীয় হইতে হবে, সমজাতীয় হইতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে ভাইয়া সমজাতীয় হইতে হবে। দুই নম্বর কন্ডিশন হচ্ছে কি, বিপরীত দিক হইতে হবে, বিপরীত দিক। তো সমজাতীয় দুইটা ভেক্টর বিপরীত দিকে যখন ক্রিয়া করবে তখন আমরা এটাকে কি বলবো বলতো, বিসদৃশ, বিসদৃশ, বিসদৃশ ভেক্টর। তো বিষয়টা কেমন, বিষয়টা কেমন দেখো, একটা ভেক্টর কাজ করতেছে ধরো এ এইদিকে, আরেকটা ভেক্টর কাজ করতেছে ধরো বি এদিকে। বুঝছো, বুঝছো বলো? তো দেখো এটা হচ্ছে আমাদের ভেক্টর এ যেটা কাজ করতেছে ওইদিকে, আরেকটা ধরো হচ্ছে আমাদের ভেক্টর বি যেটা কাজ করতেছে বিপরীত দিকে। তাহলে সমজাতীয়ই কিন্তু দুইটা ভেক্টর, ঠিক আছে, কিন্তু একটা কাজ করতেছে আর একটার বিপরীত দিকে, তখন সেই ভেক্টরগুলোকে আমরা কি বলবো, বিসদৃশ ভেক্টর। তাহলে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তখন তাদেরকে আমরা কি বলতেছি, বিসদৃশ ভেক্টর। তাহলে সদৃশ ভেক্টর বিসদৃশ ভেক্টর কি বুঝছি। এবার দেখো আমরা সমান ভেক্টর দেখবো, সমান ভেক্টর, সমান ভেক্টর এটা একদম পুরো সদৃশ এবং সদৃশ ভেক্টরের মতোই সমান ভেক্টর, তাই না? আচ্ছা দেখো তাহলে এখানে তো লেখাই আছে, আমি আবার কেন লিখতেছি, কন্ডিশন কয়টা, তিনটা। এক নাম্বার কন্ডিশন যেটা সেটা হচ্ছে সমজাতীয় হইতে হবে। এক নম্বর কন্ডিশন সমান ভেক্টর হওয়া, তিনটা কন্ডিশন, সমজাতীয় হইতে হবে। প্রথম কন্ডিশন সমজাতীয় হইতে হবে। দুই নাম্বার কন্ডিশন, রোমান সংখ্যা ইউজ করি, দুই নাম্বার কন্ডিশন একই দিকে হইতে হবে,
একই দিকে। তো এই দুইটা তো ভাইয়া কন্ডিশন কার সাথে মিলে বলো? একটু আগে তোমরা সদিশ ভেক্টর দেখছো না, সদিশ ভেক্টরের সাথে মিলে, সমজাতীয় ছিল এবং একই দিকে ছিল। তাহলে এটা কিসের সাথে মিলে বলো? সদিশ ভেক্টরের সাথে মিলে, সমজাতীয় ছিল এবং একই দিকে ছিল। বাট এখানে এক্সট্রা একটা পয়েন্ট অ্যাড হবে, সেটা হচ্ছে মান সমান। মান সমান এই পয়েন্টটা অ্যাড হবে, তাহলে তুমি এদেরকে বলতে পারবো হচ্ছে সমান ভেক্টর। তাহলে সমান ভেক্টর হওয়ার শর্ত কি বলো? সমান ভেক্টর হওয়ার শর্ত কি বলো? সমান ভেক্টর হওয়ার শর্ত কি? সমজাতীয় হইতে হবে, একই দিকে হইতে হবে এবং মান সমান হইতে হবে। তাহলে সংজ্ঞায়িত করবো কিভাবে? সমজাতীয় দুইটি ভেক্টরের মান যদি সমান হয়, তো এখানে কিন্তু অলরেডি সমজাতীয় দুইটি ভেক্টর চলে আসছে। তো সমজাতীয় দুইটি ভেক্টরের মান যদি সমান হয় আর তাদের দিকও যদি একই হয়, তবে তাদেরকে সমান ভেক্টর বলে। সমান ভেক্টর হওয়ার জন্য তিনটা কন্ডিশন: সমজাতীয় হইতে হবে, একই দিকে হইতে হবে এবং মান সমান হইতে হবে। এই তিনটা কন্ডিশন যদি মানে, তখন তাকে আমরা কি বলবো? সমান ভেক্টর। সমজাতীয় ভেক্টর আর সমান ভেক্টরের মধ্যে একটা পার্থক্য আমি বলি। আগে সমান ভেক্টরটা আমি তোমাকে দেখাই। এই যে মনে করো এ একটা ভেক্টর, ঠিক আছে, এটার আমি একটা কপি করে জাস্ট নিচে রেখে দিলাম। দেখো বি আর একটা, এই দুইটা ভেক্টর একই জাতীয় এবং একই দিকে কাজ করে। মনে করো এখান থেকে আমরা একটা এ বলতে পারতেছি, এটা একটা আমরা বি বলতে পারতেছি। তো এখান থেকে আমরা দেখতেছি যে এ আর বি কি সমান। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলতো? বি। এ ভেক্টর সমান সমান হচ্ছে আমাদের কি? বি ভেক্টর। সমজাতীয় দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করতেছে এবং ভেক্টর দুইটার মানও সমান। ধরো এ ইকুয়াল টু, যদি আমি বল দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে 5 নিউটন, বিও সমান সমান কত নিউটন বলো তো? 5 নিউটন। বুঝছো? তো এই দুইটাকে আমরা কি বলতেছি বলতো? সমান ভেক্টর বলতেছি। বাট মনে করো যে এটা 5 নিউটন না, এটা হয়ে যেত 7 নিউটন। এটা যদি হয়ে যেত 7 নিউটন, তখন আর এটার 7 নিউটন মানে কি একটু বড় হবে। সো ধরো আমি একটু বড় দিয়ে দিই। সো এখন সমজাতীয় দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে কিন্তু তাদের মান সমান না। তাহলে এই ভেক্টরটাকে আমরা কি বলতাম বলতো? সদৃশ ভেক্টর। তাহলে সদৃশ ভেক্টর আর সমজাতীয় ভেক্টরের মধ্যে পার্থক্য কোথায় বলতো? একটার মান সমান আর একটার মান কি সমান না। বুঝছো? একটার মান সমান আর একটার মান সমান না। তাহলে সমান ভেক্টরে এক সমজাতীয় হবে, একই দিকে হবে, মানও সমান হবে। আর সদৃশ ভেক্টরে সমজাতীয় হবে, একই দিকে হবে, কিন্তু মান সমান না। তাহলে ওই কথাটাও চাইলে আমি এখানে লিখে দিয়ে আসতে পারি। এই যে একই দিকে হবে, 3 নম্বর পয়েন্টটা আমরা যদি উল্লেখ করতে চাই, তাহলে 3 নম্বর পয়েন্টটা আমরা উল্লেখ করতে পারি যে মান, 3 নম্বর পয়েন্ট আমরা চাইলে উল্লেখ করতেই পারি মান সমান না, মান সমান নয়, এটা চাইলে আমরা উল্লেখ করে দিতে পারি। ওকে, সো এবার আমরা এই ক্ষেত্রেও এখন আমরা দেখবো হচ্ছে, দেখো বিপরীত ভেক্টর। আমরা এখন কি দেখছি বলতো? সমান ভেক্টর। এখন আমরা কি দেখব? ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। দেখো এই ঋণাত্মক ভেক্টর এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিপরীত ভেক্টর। এই কথাটা খুব ভালো মতো মনে রাখো যে ঋণাত্মক ভেক্টর আর বিপরীত ভেক্টর, কারণ এটা আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করব। ঋণাত্মক ভেক্টর আর বিপরীত ভেক্টরটা আমাদের অনেক ব্যবহার আছে, বিশেষ করে বিপরীত ভেক্টর। আমরা 3 নম্বর ক্লাসেই চলে যাব নদী নৌকায়। তো নদী নৌকার যে ম্যাথ আছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট বিপরীত ভেক্টর। সেটা আমরা বলবো কোথায়? ওই যে আমাদের বৃষ্টির ছাতার ম্যাথগুলো, আপেক্ষিক বেগের যে কনসেপ্টগুলো আসবে 4 নম্বর ক্লাসে, আপেক্ষিক বেগ। তো সেইখানে গিয়ে আমরা ওই বিষয়গুলো আরও ভালো মতো বুঝবো। তো দেখো এখান থেকে আমরা ঋণাত্মক ভেক্টর, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট নাম কোনটা? সেটা হচ্ছে এই যে বিপরীত ভেক্টর। ইম্পর্টেন্ট নাম হচ্ছে বিপরীত ভেক্টর, মনে রাখো। এই বিপরীত ভেক্টর হওয়ার শর্ত হচ্ছে 3টা। 1 নাম্বার, সেটা হচ্ছে সমজাতীয় হইতে হবে। সবগুলাই সমজাতীয়, যে এখন যা আমরা শিখতেছি এগুলো সমজাতীয় হইতে হবে, সমজাতীয় হইতে হবে, সমজাতীয় হইতে হবে। 2 নাম্বার, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টরের তারপর হচ্ছে আমাদের কি হইতে হবে? মান সমান হইতে হবে, মান সমান হইতে হবে, মান সমান হইতে হবে। আর 3 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে দিক বিপরীত হইতে হবে, দিক বিপরীত। বুঝতে পারছো? সো তখন এটাকে আমরা কি বলবো বলতো? বিপরীত ভেক্টর। এটাকে আমরা বিপরীত বা ঋণাত্মক ভেক্টর বলবো। সো আমি এখানে বিপরীত যেহেতু বেশি ইম্পর্টেন্ট, বিপরীত লিখতেছি, বিপরীত ভেক্টর, ভেক্টর। বুঝছো? সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টরের যদি মান সমান হয় এবং দিক বিপরীত হয়, তখন আমরা তাকে বিপরীত ভেক্টর বলি। এটা একটা সংজ্ঞা, যদি এটা লিখে নাই, তোমরা এটা মুখস্থ করতে পারো। সমজাতীয় দুইটি ভেক্টরের মান সমান হয়
সমজাতীয় দুইটি ভেক্টরের যদি মান সমান হয় কিন্তু দিক বিপরীত হয়, তাহলে আমরা তাকে কি বলি? সমজাতীয় ভেক্টর বলি। বিপরীত ভেক্টর বলি। সমজাতীয় দুইটি ভেক্টরের যদি মান সমান হয় এবং দিক বিপরীত দিকে হয়, তবে তাদের আমরা কি বলি? বিপরীত ভেক্টর বলি। এটা মুখস্থ করতে পারো লিখে রেখে, অথবা স্লাইডারটা একটু দেখো। নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকে সমমানের সমজাতীয় ভেক্টরকে ঋণাত্মক ভেক্টর বলে। বুঝতে পারছো? তো এই কথাটা আমি তোমাদের একটুখানি বুঝাই। মনে করো নির্দিষ্ট দিক বরাবর একটি ভেক্টরকে ধনাত্মক ধরলাম। এই ভেক্টরটা মনে করো প্লাস এ, প্লাস যদিও দিতে হয় না, তো আমি দিলাম না, যাও, এটা হচ্ছে আমাদের এ, এই ভেক্টরটা হচ্ছে এ। সো এটারে জাস্ট আমি যদি একটুখানি কপি করি, এই ভেক্টরটাকে যদি আমি জাস্ট একটুখানি কপি করলাম, নিচে আনলাম, এবং এটাকে আমি এখন একটু ঘুরায় দিব। ঠিক আছে, এটাকে ফ্লিপ করা যাবে তো? ধরো ফ্লিপ করে দিলাম। সো দেখো, এটা হচ্ছিল আমাদের একটা এ ভেক্টর। সো ওই ভেক্টরটাকে কপি করে আমি এখানে কি দিয়ে দিলাম? ধরো মাইনাস এ ভেক্টর। বুঝতে পারছো? তো একটা ভেক্টর কাজ করতেছিল ওইদিকে, ওই একই মানের। এটার মানও ছিল মনে করো 5 নিউটন, এটার মান এখন কি হয়ে যাবে? -5 নিউটন। তাহলে নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ধনাত্মক ধরলে তার ঠিক বিপরীত দিকে সমমানের এবং সমজাতীয় ভেক্টরকে আমরা কি বলবো? বিপরীত ভেক্টর। এখানে আরও একটা কনসেপ্ট অ্যাড করতে পারো যে সমজাতীয়, আচ্ছা, মান সমান দিক বিপরীত, এই কথাটার দিক একই দিকে অথবা বিপরীত যেটাই হোক, এটার তখন আমরা ভেক্টরটাকে কি বলতে পারি জানি বলো তো? সমান্তরাল। সেটাকে আমরা সমান্তরালও বলতে পারি। বুঝতে পারছো? তো এটা অলরেডি আলোচনা করছি, তারপর তোমাদের স্পেসিফিকভাবে বলতেছি, যেহেতু দিক একই দিকে অথবা বিপরীত যেটাই হোক সমান্তরাল, তো এখানেও তোমরা বলতে পারো যে মান সমান, আর এখানে আমাদের ভেক্টরটা কি হইতে হবে বলো তো? সমান্তরালও হবে, কারণ দেখাই যায় যেহেতু দিক একই, এই দিক একই দিকে, এটার মানেই কিন্তু সমান্তরাল। সেটা আলাদাভাবে লেখার কিছু নাই, তারপরেও লিখে দিলাম যে একই দিকে মানেই কি? সমান্তরাল। তো বলতে পারো যে ভাইয়া 2 নাম্বার আর 4 নাম্বারটা কি একই কথা? একই কথা। সো নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকে সমমানের সমজাতীয় ভেক্টরকে আমরা কি বলবো? বিপরীত ভেক্টর। সো এখান থেকে এ ইকুয়াল টু আমাদের মাইনাস এ, তাহলে এ আর মাইনাস এ, এই দুইটার ক্ষেত্রে এখন আমাদের কি হয়ে যাবে? সমান। বুঝতে পারছো? তো আমাদের এ সমান হচ্ছে আমাদের মাইনাস এ, এই দুইটা এখন আমাদের কি হয়ে গেল? সমান। এ ভেক্টর সমান হচ্ছে মাইনাস এ ভেক্টর। বুঝছো? তাহলে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। ওকে, এখন আমরা আসি সমরেখ ভেক্টর। সো দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখা বরাবর থাকে অথবা সমান্তরালভাবে থাকে, তখন আমরা কি বলবো? তাদের সমরেখ ভেক্টর। বুঝতে পারছো? সো এটার কন্ডিশন কয়টা বললাম? দুইটা। এই যে হয় একই রেখায় থাকবে, অথবা 2 নম্বরে আমরা বলতে পারি সমান্তরাল থাকবে। ঠিক আছে, দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখায় থাকে অথবা সমান্তরাল থাকে, তখন আমরা তাদের বলবো হচ্ছে সমরেখ। বুঝছো? দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর থাকে বা পরস্পর সমান্তরাল ক্রিয়া করে, তবে তাদের আমরা কি বলবো? সমরেখ ভেক্টর। যেমন এই যে একটা ভেক্টর, তার পাশে মনে করো এই যে আরেকটা ভেক্টর, এই দুইটা ভেক্টর একই রেখার উপর না, একই রেখা বরাবর ধরে ক্রিয়া করতেছে। যে এইটা প্রথমটা যেই বরাবর গেছে, পরেরটা কি একই রেখা বরাবর গেছে, যদিও মনে হচ্ছে যে আমি একদম 100-তে 100 আঁকতে পারি নাই, যেটা মনে হচ্ছে। পারছি না? পারিনি, একটু বাঁকা হয়ে গেছে, হাতে আঁকছি তো দেখি সোজা করা যায় কিনা। আচ্ছা থাক, তোমরা বুঝলেই হয়েছে। মানে দুইটা একই রেখা বরাবর আছে, সোজা হয় নাই যদিও, দুইটা একই রেখা বরাবর আছে। ঠিক আছে, তখন এটাকে আমরা সমরেখ বলতে পারি। অথবা এই দুইটার সাথে মনে করো আরেকটা ভেক্টর আছে এরকম ভাবে, এই দুইটার সমান্তরালে, এই দুইটা যে বরাবর গেছে তার সমান্তরালে গেছে। তো এখানে এ বি সি তিনটা ভেক্টর যদি আমি নাম দিই, এখানে আমি এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম হচ্ছে বি, আর এটার নাম দিলাম হচ্ছে সি। তাহলে এই যে এ বি সি ভেক্টর তিনটা কি বলতো? সমরেখ ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখা বরাবর থাকে, এ আর বি আছে একই রেখা বরাবর, তাই এরা সমরেখ ভেক্টর। এ আর বি এর সাথে সি আছে আবার সমান্তরালে, তাই সিও একটা কি? সমরেখা ভেক্টর। সো দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখা বরাবর ক্রিয়া করে, তখন তাদেরকে আমরা বলতেছি সমরেখ ভেক্টর। আশা করি সমরেখ ভেক্টরের কনসেপ্টটা তোমরা ক্লিয়ার হয়েছে। এবার আসি সমতলীয় ভেক্টর। ঠিক আছে, সো দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলের উপর থাকে, আমি এখন তলের তো কোনো শেষ নেই,
এই যে আমার ফ্লোরে আমি দাঁড়ায় আছি, ফ্লোর একটা তল, সাইডের যে দেয়ালটা সেটা একটা দেয়াল, তো ওই দেয়ালটা আরেকটা তল, হ্যাঁ, আবার উপরের ছাদ সেটা আরেকটা তল, এরকম ভাবে অনেকগুলো তল হইতে পারে। তো দুই বা ততোধিক ভেক্টর যদি একটা তলের উপর থাকে তখন আমরা কি বলবো বলতো? সমরেখা ভেক্টর। মনে করো এটা হচ্ছে আমাদের আমার রুম, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে আমাদের রুম, মনে করো এটা হচ্ছে আমার রুমের দেয়াল, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে আমাদের যে রুম আছে সেই রুমের নিচ, আর এটা হচ্ছে উপরের দেয়াল, বুঝছো? তো এখন এই যে আমার নিচের যে দেয়ালটা, নিচের যে ফ্লোর, সেই ফ্লোরে মনে করো 2-3টা ভেক্টর আছে। তো এই একই ফ্লোরের উপর 2-3টা ভেক্টর আছে, তো এদেরকে আমরা কি বলবো? সমতলীয় ভেক্টর। বুঝতে পারছো? আরো সহজ একটা এক্সাম্পল দিই। মনে করো আমার এই যে বোর্ডটা, এই যে স্মার্ট বোর্ডটা দেখতেছো, তো এই স্মার্ট বোর্ডটাই মনে করো একটা তল, বুঝছো? এই যে স্মার্ট বোর্ডটা দেখতেছো না, এটাই মনে করো তল। তো এই একটা তলের উপর ধর আমি এখানে একটা ভেক্টর রাখলাম, এখানে একটা ভেক্টর রাখলাম, এখানে আরেকটা ভেক্টর রাখলাম, এই সবগুলা ভেক্টর এই স্মার্ট বোর্ডের উপরেই আছে। তখন এটাকে আমরা কি বলবো বলতো? সমতলীয় ভেক্টর। তখন এটাকে আমরা কি বলবো? সমতলীয় ভেক্টর। আর যদি এরকম থাকে একটা ওয়ালের কথা চিন্তা করো, মনে করো আমি এখান থেকে একটা খাতা নিয়ে আসি, মনে করো কি করব, সেই যে এটাই নিয়ে আসি, ধরো এটা হচ্ছে আমাদের কিবোর্ড একটা তল, বোর্ড আর একটা তল। তো এই বরাবর এই যে মার্কারটা দিয়ে মনে করো আমি একটা ভেক্টর বানাইলাম এরকম। এই ভেক্টরটা কয়টা তলের উপর আছে বলো? কয়টা তলের উপর আছে? 2টা। তখন সেটাকে আমরা সমতলীয় ভেক্টর বলতে পারবো না। বাট শুধুমাত্র এই যে ধরো এই যে কিবোর্ডটার উপর এই কলামটা একটা ভেক্টর, এই একটা তলের উপরই আছে, তো এটাকে আমরা কি বলতে পারি? সমতলীয় ভেক্টর। 2 বা ততোধিক ভেক্টর জাস্ট একটা তলের উপরে থাকবে, একটা প্লেনের উপরে থাকবে, তখন আমরা বলবো হচ্ছে সমতলীয় ভেক্টর। আশা করি সমতলীয় ভেক্টর বুঝছো। এবার আমরা আসি সঠিক ভেক্টর। দেখো, যে সকলের ভেক্টরের মান 0 নয় তাদেরকে আমরা বলবো হচ্ছে সঠিক ভেক্টর। মানে একটা ভেক্টর আমরা বলতেছি, তো ওই ভেক্টরের মান যদি 0 হয়ে যায় তাহলে ওটা কি টাইপের ভেক্টরের মধ্যে পড়ে না কিন্তু। সো দেখো, মান যেগুলো 0 ভেক্টরও আছে আমরা একটু পরে শিখবো, তো মান 0 না এমন যে কোনো ভেক্টরকে আমরা কি বলি বলতো? সঠিক ভেক্টর বলি। বুঝতে পারছো? মান 0 নয়, যে কোনো একটা ভেক্টর, কিন্তু তার মান না 0 না, তখন সেটাকে আমরা কি বলি? সঠিক ভেক্টর। তার মানে আমরা যদি বলি যে ভাইয়া মান 0 হইলে কি সেটাকে আমরা সঠিক ভেক্টর বলবো না, সেটাকে বিসঠিক ভেক্টর, ঠিক আছে, বা ভুল ভেক্টর। তো কিছুটা এমনই। তো এখন আমরা দেখো ভুল ভেক্টর বা 0 ভেক্টর, ভুল ভেক্টর বলতে কিন্তু কিছু নাই, আমি নিজের মতো করে বলছি যে ভুল ভেক্টর, বাট এটা আছে কি ভেক্টর হিসেবে? 0 ভেক্টর হিসেবে। তো একটুখানি বোঝার ট্রাই করো, যে ভেক্টরের মান 0, তাই বলতে পারো যে ভাইয়া মান 0, তার মানে এটা একটা কি বলতো? বিন্দু। তাহলে ভাইয়া, তাহলে মান 0 এটা একটা বিন্দু, হ্যাঁ, তাহলে আপনি বলতে পারেন যে ভাইয়া মান 0 এটা একটা বিন্দু, তো এটার কোনো দিকও নাই, তাহলে এটা কি টাইপের ভেক্টর হইলো? এটা একটা স্পেশাল টাইপের ভেক্টর। বুঝতে পারছো? এই ভেক্টরটার মান 0 এবং এটার দিক হচ্ছে আরবিটারি, নির্দিষ্ট কোনো দিক নাই, আরবিটারি দিক, বুঝছো? যে কোনো দিকে হইতে পারে, এটা নির্দিষ্ট কোনো দিকই নেই, যেহেতু একটা বিন্দু এটার কোনো দিক নেই, এটা হচ্ছে ভেক্টরের স্পেশাল টাইপের ভেক্টর, বুঝছো? এটাকে প্রকাশ করা হয় এইভাবেও লিখে প্রকাশ করতে পারো, আচ্ছা এই ভেক্টর সমান সমান এই যে 0-এর উপর বার দিয়ে ও বলতে পারো অথবা 0 বলতে পারো, এটা হচ্ছে আমাদের একটা 0 ভেক্টর, বুঝছো? সো যেহেতু 0 একটা সংখ্যা আছে, তো ভেক্টর ক্যালকুলাসে 0 ভেক্টর 0 ভেক্টরেরও প্রয়োজন পড়ে, ঠিক আছে? এটা একটা আলাদা টাইপের একটা ভেক্টর। সো যদি কোনো ভেক্টরের মান 0 হয়, কোনো মানই নাই, তাহলে সেটাকে আমরা বলি 0 ভেক্টর। 0 ভেক্টর কি? এটার তো কোনো দৈর্ঘ্য প্রস্থ কিচ্ছু নাই, 0, এটা 0, তাহলে নির্দিষ্ট কোনো দিকও নাই, দিক অনির্দিষ্ট, বুঝছো? তো তখন এটাকে আমরা কি বলি বলতো? নাল ভেক্টর বা 0 ভেক্টর। তো এটা কেন দরকার হলো? ভেক্টর ক্যালকুলাসটাকে কি করার জন্য, মানে ভেক্টর ক্যালকুলাসের কোথাও কোথাও 0-র ডেফিনেশন চলে আসে, ঠিক আছে না? 0 প্রয়োজন হয়, 0 ছাড়া তো কোনো সংখ্যা বা কোনো হিসাব নিকাশ খুবই টাফ জব। সেই 0-র প্রয়োজনীয়তার জন্য একটা ভেক্টর চলে আসছে, সেটা হচ্ছে কি? 0 ভেক্টর। তাহলে সহজে এটা সংজ্ঞা দিবা কি হবে? 0 ভেক্টর কাকে বলে যদি প্রশ্ন করে, তাহলে যে ভেক্টরের মান 0 তাকে আমরা কি বলি? 0 ভেক্টর বলি। যে ভেক্টরের মান 0 তাকে আমরা কি বলি? 0 ভেক্টর বলি। বুঝতে পারছো? যে ভেক্টরের মান 0 তাকে নাল ভেক্টর বা 0 ভেক্টর বলে। তো এখন এই 0 ভেক্টর কিভাবে পাওয়া যায়? ঠিক আছে, একটা ভেক্টরের সাথে যদি তুমি তার বিপরীত ভেক্টরকে যোগ করো, তাহলে দুটি সমান ভেক্টর বিয়োগ
তাহলে আমরা একটা শূন্য ভেক্টর পাবো, অথবা দুটি সমমানের ভেক্টর, ঠিক আছে, দুটি সমান ভেক্টরকে বিয়োগ করলে আমরা কি পাবো, শূন্য ভেক্টর পাবো। দেখো একটা ভেক্টর যদি এদিকে হয়, এটা যদি মাইনাস এ হয়, আরেকটা ভেক্টর যদি এদিকে হয়, তাহলে এটা কি হবে, প্লাস এ। তাহলে দুইটা বিপরীত ভেক্টর, তাহলে এ ভেক্টর মাইনাস এ, আচ্ছা এ ভেক্টর, ধরো এই যে প্রথমে আমি লিখলাম এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে আমি যেটা পাবো শূন্য ভেক্টর। ভাই এই ক্যালকুলেশন তো আপনি স্বাভাবিক নিয়মেই করলেন, প্লাসে মাইনাসে কাটা গেছে, জিরো লিখলেন। সো এইটার একটা কারণ আছে, কারণ ভেক্টর দুইটা 180 ডিগ্রি কোণে আছে, একটা বিপরীত। ভেক্টর দুইটা যদি একই দিকে থাকে বা বিপরীত দিকে থাকে, তাহলে ভেক্টর বীজগণিত একদম স্বাভাবিক বীজগণিতের মতো হয়। বাট ভেক্টর বীজগণিতের যোগবিয়োগ কিন্তু স্বাভাবিক বীজগণিতের যোগবিয়োগের মতো না। তো তোমরা আবার কনফিউজড হয়ে যায় না যে ভাই আপনি তো করলেন এ মাইনাসে, এ থেকে একে বাদ দিলেন, জিরো হইলো, তারপরে আবার বলতেছেন এটা জিরো ভেক্টর, তাহলে আবার প্রথমে বললেন যে ভেক্টর বীজগণিত ছাড়া যোগবিয়োগ করতে পারবো না। তো কনফিউজড হয়ে না, কিন্তু এটাও একটা ওই যে একটু যখন আমি তোমাকে যোগবিয়োগ শিখাবো তখন দেখবা একই জাতীয় ভেক্টর যদি হয়ে যায় এবং একই দিকে কাজ করে, তাহলে স্বাভাবিক বীজগণিত অনুযায়ী ভেক্টর যোগবিয়োগ হয়, ঠিক আছে। যদি একই দিকে হয় অথবা বিপরীত দিকে হয়, তাহলে স্বাভাবিক বীজগণিতের নিয়ম অনুসারে হয়। যদিও এটা ভেক্টর বীজগণিত থেকে এটা আমরা প্রমাণ করে দেখবো যে কীভাবে স্বাভাবিক বীজগণিতের নিয়ম অনুসারে হয়। তাহলে দেখো একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে আমরা কি পাইতেছি বলতো, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর পাইতেছি। আরেকভাবে পাবো হচ্ছে দুটি সমান ভেক্টরকে বিয়োগ করে। মনে করো একটা ভেক্টর যদি এ হয় আর একটা ভেক্টর যদি একই দিকে এ হয়, তাহলে এটাকে যদি আমি বিয়োগ করি এ মাইনাস বি, এটাও তো এ মাইনাস এ, তখন আমরা এটাকে লিখতে হয় ভেক্টর বীজগণিত নিয়ম অনুসারে এ প্লাস মাইনাস এ। এখন মাইনাস এ মানে কি বিপরীত ভেক্টর না, মাইনাস এ মানে কি বিপরীত ভেক্টর, তাহলে এই ভেক্টরের বিপরীত ভেক্টর কোন দিকে আসবে, এইদিকে, এটা হবে কি আমাদের মাইনাস এ। তাহলে এ আর মাইনাস এ কে যোগ করলে একটু আগে আমরা দেখছি শূন্য ভেক্টর বা জিরো ভেক্টর পাবো। এই দুইভাবে আমরা শূন্য ভেক্টর পাই। ওকে, আরও একভাবে শূন্য ভেক্টর পাওয়া যায়, সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র থেকে। একই ক্রমে যদি ত্রিভুজ সূত্র থেকে আমরা ভেক্টর বের করতে চাই, তাহলে শূন্য ভেক্টর পাওয়া যায়, ওটা পরে দেখাবো। তো আপাতত দেখো সমজাতীয় দুইটা ভেক্টর যদি বিয়োগ করি, তাহলে আমরা কি পাই, শূন্য ভেক্টর পাই। বা সমজাতীয় দুটি সমান মানের মানে বিপরীত ভেক্টর যদি যোগ করি, তাহলে বিপরীত ভেক্টরকে যোগ করতে হবে, সমান ভেক্টরকে বিয়োগ করতে হবে, তাহলে আমরা শূন্য ভেক্টর পাবো। ওকে, এটা গেল আমাদের শূন্য ভেক্টর। সহজ ভাষা, শূন্য ভেক্টর কাকে বলে, যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা শূন্য ভেক্টর বলি, এর চেয়ে সহজ কোনো কথা আর নাই। এবার আসি হচ্ছে একক ভেক্টর। একদম সহজে, যে ভেক্টরের মান হচ্ছে এক একক তাকে আমরা কি বলবো, একক ভেক্টর বলবো। যে ভেক্টরের মান এক একক তাকে আমরা একক ভেক্টর বলবো। মান শূন্য না এরকম যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পাবো। একক ভেক্টরকে বিশেষ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। দেখো কোনো ভেক্টরের মান যদি এক একক হয় তাহলে তাকে একক ভেক্টর বলে। কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। মনে করো এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, সেই ভেক্টরটাকে আমি এ দিয়ে প্রকাশ করলাম। সো এ সমান সমান হচ্ছে আমাদের 5 নিউটন। বুঝতে পারছো? সো এখন এর দিকে আমি একটা একক ভেক্টর চাই, তাহলে আমি যদি এ ভেক্টরের একক ভেক্টরকে তাই এ ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়েছে, এ বার না, একক ভেক্টরকে এ ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে এই যে ভেক্টরটা, সেটা হচ্ছে কি বলতো, এ ভেক্টর, সেইটার মান কত, 5 না, মান শূন্য নয় এমন ভেক্টরকে, তাহলে এই এ কে তাহলে আমি কি দিয়ে ভাগ করবো বলতো, 5 নিউটনকে, 5 নিউটন একটা ভেক্টর, সেটাকে আমি 5 দিয়ে ভাগ করলে তাহলে আমাদের পড়ে থাকবে কি বলতো, 1 নিউটন। এই যে ভেক্টর 5 নিউটন, তার মান ছিল কত, 5। তাহলে এই ভেক্টরকে আমি জাস্ট হচ্ছে এটার মান দিয়ে ভাগ করলাম। তো মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করব। তো এই এ ভেক্টরের মান কত ছিল, 5 নিউটন, তাই না, 5 ছিল এ ভেক্টরের, একটা ভেক্টর 5 নিউটন বল, একটা ভেক্টর 5 নিউটন বলের, তো এটার মান কত, 5। তো এই ভেক্টরটাকে 5 দিয়ে ভাগ করছি, আমরা 1 নিউটন পাইছি। তাহলে এ ক্যাপ আমাদের কি নির্দেশ করতেছে, একক ভেক্টর নির্দেশ করতেছে। তুমি যে কোনো ভেক্টর, আরেকটা ভেক্টর মনে করো বি, বি ইকুয়াল টু 100 নিউটন বল ধরো। তো এখন এটার একক ভেক্টর যদি বের করতে চাও তাহলে বি ক্যাপ হবে, বি ক্যাপ দিয়ে তুমি লিখতে পারো। তো এই ভেক্টরটা হচ্ছে 100 নিউটন, একে ভাগ করবে এর মান কত, 100 দিয়ে, তাহলে তুমি পাবা 1 নিউটন। সো এটাই হচ্ছে আমাদের কি, একক ভেক্টর। বুঝছো?
সো একক ভেক্টরের একটা বিশেষ গুরুত্ব আছে। একক ভেক্টরটা দিক নির্দেশ করে, বুঝতে পারছো? দেখো আমি তোমাকে বলি যে ভাইয়া আমি এই দিকে একটা নতুন ভেক্টর চাই, সেটার মান হবে 50 নিউটন। সো তুমি জাস্ট এই একক ভেক্টরকে, মানে তুমি যদি এই এ ক্যাপের সাথে 50কে গুণ করে দাও, তাহলে তুমি কত পাবা বলো তো? 50 এ না, 50 এ ক্যাপ। এ ক্যাপের মান কত? 1 নিউটন। তাহলে 50 ইন্টু 1 নিউটন তুমি পেয়ে যাবে কত বলো তো? 50 নিউটন পেয়ে যাবা না? তাইলে বলো এই ভেক্টরের দিকে এইটারে কত গুণ করে ফেললা? 10 গুণ করে ফেললা না? এই ভেক্টরটাকে কত করে ফেললা? 10 গুণ করে ফেললা না? তাহলে একক ভেক্টরটার পারপাসটা কি? একক ভেক্টরটা মনে করো ব্যবহার করা হয় কোনো ভেক্টরের মানকে বৃদ্ধি করার জন্য, ওই নির্দিষ্ট নির্দিষ্ট দিকে ভেক্টরের মানকে বৃদ্ধি করার জন্য একক ভেক্টরটা ব্যবহার করা হয়। একক ভেক্টরের মান হয় 1 একক, কিন্তু একক ভেক্টরের দিক আর মূল ভেক্টরের দিক কি সেম থাকে। মানে যেমন তুমি যদি 10টা কলমের দাম চাও, তাহলে একটা কলমের দাম জানা লাগবে তোমাকে। তো এরকম আর কি বিষয়। সো তোমার কাছে মনে করে একটা নির্দিষ্ট দিকে 5 নিউটনের একটা ভেক্টর আছে, নির্দিষ্ট একটা দিকে 5 নিউটনের ভেক্টর আছে। এখন তুমি ওই দিকে 50 নিউটন চাও, তাহলে তোমার লাগবে কি? একক ভেক্টর। সো একক ভেক্টরটা কি হোল্ড করে? দিক হোল্ড করে, বুঝতে পারছো? তাহলে কোনো ভেক্টরের মান যদি একক হয় তাহলে তাকে আমরা একক ভেক্টর বলি। একক ভেক্টর বের করার টেকনিক কি? একক ভেক্টর বের করার টেকনিক কি? জাস্ট মান শূন্য নয় এমন কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাবো। সো এটাকে সূত্র হিসেবে মনে রাখতে চাইলে, সো একক ভেক্টর মনে করো এ ক্যাপ যদি হয়, তাহলে এটার মান যদি এই ভেক্টরটা যদি এ হয়, তাহলে তার মান হচ্ছে কি? মডুলাস অফ এ। এভাবে এটা সূত্র আকারে মনে রাখবা, ঠিক আছে? এ কি? ভেক্টর, আর মডুলাস অফ কি? ওই ভেক্টরের মান। আর একক ভেক্টরকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি? এ ক্যাপ দিয়ে। বুঝাইতে পারছি? সো এইটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা যে আমরা একক ভেক্টর কিভাবে বের করতেছি। মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতেছি, একটা একক ভেক্টর পাইতেছি। ওকে, এবার দেখো অবস্থান ভেক্টর। এই যে একক ভেক্টর, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এটা সবসময়ের জন্য মনে রাখবা। এটা এমন না যে ক নাম্বারের প্রশ্ন আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, প্লাস আমাদের সৃজনশীলেও আসে একক ভেক্টরটা। সো এটা ভালো মতো বুঝবা, মুখস্থ করবা। অবস্থান ভেক্টরটাও সেম, ক নাম্বারে আসে, আমাদের সৃজনশীলে আসে, এমসিকিউতে আসতে পারে। অবস্থান ভেক্টর মানে সৃজনশীলে ফুল একটা প্রশ্ন আসবে না, বাট এটার কনসেপ্ট ছাড়া তোমার সৃজনশীল বুঝতে কষ্ট হবে। তো অবস্থান ভেক্টর দেখো, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টরটা ব্যবহার করা হয়। প্রসঙ্গ কাঠামোটা কি? প্রসঙ্গ কাঠামো পড়ছো না? বলো তো প্রসঙ্গ কাঠামো কি? পড়ছো? প্রসঙ্গ কাঠামো অবশ্যই পড়ার কথা, না পড়ে তো আসো নাই। প্রসঙ্গ কাঠামো কি না পড়ে আসছো? না পড়ে তো আসো নাই। প্রসঙ্গ কাঠামো, আচ্ছা আমি এইভাবে না লিখে লাইন নেই। প্রসঙ্গ কাঠামো কি বলো? যা সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়, সেটাই কি আমাদের প্রসঙ্গ কাঠামো। তো এইটা মনে করো হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। কেন এটা প্রসঙ্গ কাঠামো? ওই যে মূলবিন্দু সাপেক্ষে সব অবস্থান নির্ণয় করা হয় না, তাহলে মানে আমি কি, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতি, অবস্থান, বেগ, বল, সরণ, ত্বরণ এগুলো নির্দেশ করা হয়, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে তুলনা করা হয়, সেটাকে আমরা কি বলি? প্রসঙ্গ কাঠামো। তো এইটারে মনে করো হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু। তো এটাই হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু। সো এই যে আমাদের একটা অক্ষ, এটা মনে করে এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এই এক্স আর ওয়াই এর সাথে তুলনা করে আমরা সবগুলো দূরত্বকে নির্ধারণ করব। তাহলে এক্স ওয়াই অক্ষ হচ্ছে আমাদের একটা প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামো দ্বিমাত্রিকও হইতে পারে, ত্রিমাত্রিকও হইতে পারে। এখানে এক্স ওয়াই জেডও চলে আসে। সো আমরা জেড নিয়ে পরে আলোচনা করব। আলোচনাটাকে সহজ রাখার জন্য দ্বিমাত্রিক একটা প্রসঙ্গ কাঠামো নিলাম। সেই দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে কি কি আছে? এক্স অক্ষ আছে আর ওয়াই অক্ষ আছে। সো এই যে বিন্দুটা, সেটা হচ্ছে আমাদের কি? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। এটার স্থানাঙ্ক তোমরা সবাই জানো, 0 0। এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে আমরা কি বলবো? অবস্থান ভেক্টর। তো এই প্রসঙ্গ কাঠামো এটা মূল বিন্দু পি, মনে করো এখানে একটা বিন্দু, তো এই পি বিন্দুর অবস্থানটাকে আমি একটা ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই, ঠিক আছে? আচ্ছা, এটার নাম কি? ধরো ও। এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর নাম কি? ও এর সাপেক্ষে পি যে কোনো একটা বিন্দু। তো এই পি এর অবস্থানকে আমরা ভেক্টরের সাহায্যে তোমার হচ্ছে প্রকাশ করতে চাই। তাহলে পি এর ভেক্টরের সাহায্যে যদি প্রকাশ করতে চাই, তাহলে এটা কি আসবে বলো তো? ওপি আসবে না? পি এর অবস্থান যদি এটা ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে চাই, তাহলে এটা কি আসবে? ওপি। সো এই যে ওপি, তো এটার আমরা একটা নাম দিতে পারি। ওপি না দিয়ে আমি এটার নাম দিলাম হচ্ছে এ। তো
তো এ ভেক্টরের সাহায্যে আমরা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থানকে কি করলাম, নির্ধারণ করলাম যে ও এর সাপেক্ষে পি কোথায় আছে, কোন ভেক্টর দিয়ে, এ ভেক্টর দিয়ে। তাহলে আমরা এই এ ভেক্টরটাকে আমরা কি বলবো, অবস্থান ভেক্টর। কার? পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এ ভেক্টরটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। ওকে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমরা হচ্ছে এখন সরণ ভেক্টর দেখব। তো কোনো বিন্দুর অবস্থান ভেক্টরের যে পরিবর্তন সেটাকে আমরা কি বলবো, সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। কোনো বস্তুর অবস্থান ভেক্টরের যে পরিবর্তন, কোনো বস্তুর অবস্থান ভেক্টর আছে, সেই অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা কি বলবো, সরণ ভেক্টর। সো বুঝাই চলো, মনে করো এইটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা। তো এটা আমাদের একটা ভেক্টর, মানে একটা প্রসঙ্গ কাঠামো। সেই প্রসঙ্গ কাঠামোর তোমার হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন। একটা অবস্থান ভেক্টর মনে করো পি ছিল, পরবর্তীতে এটা চেঞ্জ হয়ে গেছে কিউ। এইটার যে অবস্থান ভেক্টর ছিল সেটা ছিল ধরো ওপি, এটা ছিল ধরো ওপি, ঠিক আছে। এটা তো আমাদের মূলবিন্দু ও, এটা আমাদের কি মূলবিন্দু ও, তো এটা ছিল আমাদের ওপি। আর এই যে এইটা হচ্ছে মনে করো আমাদের আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে আমাদের কি, ও কিউ। বুঝাইতে পারছি? কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে, আগে পি বিন্দুটার অবস্থান ভেক্টর পি ছিল, আচ্ছা এটাতে কিউ না দিয়ে পি প্রাইম দিই, যেহেতু একই, দুইটা জিনিস একই, তাহলে এটার আমরা কি দিতে পারি, পি প্রাইম। তা আগে বিন্দুটার অবস্থান ভেক্টর ছিল কি পি, এখন বিন্দুটার অবস্থান ভেক্টর হয়েছে কি বলতো, পি প্রাইম। তাহলে অবস্থানের ভেক্টরের পরিবর্তন কতটুকু হয়েছে বলতো, এতটুকু না? অবস্থান ভেক্টরের পরিবর্তন কতটুকু হয়েছে, এই যে এতটুকু না? তো আগে ছিল কোন দিকে বলো, আগে ছিল এইদিকে, আগে ছিল এইদিকে, পরে আসছি কোন দিকে, এইদিকে। পরিবর্তনটা আমরা বুঝাইতেছি কিভাবে, এইভাবে। ওকে, তাহলে এই যে দেখো অবস্থান ভেক্টরের পরিবর্তন, তো এটা কি হয়েছে আমাদের পি প্রাইম হয়েছে। তো এটাকে আমরা কি বলতে পারি, ডেল আর দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, এটারে আমরা বলতে পারি R1 ইনিশিয়াল অবস্থা, এটারে আমরা বলতে পারি হচ্ছে R2। সো দেখো প্রথমে যে ভেক্টরটা সেটার নাম হচ্ছে আমরা ওপি, যেটাকে R1 দিতে পারি। দ্বিতীয় যে ভেক্টরটা সেটা হচ্ছে কি ওপি প্রাইম, যেটাকে হচ্ছে আমরা কি R2 দিতে পারি। তো এটাকে আমরা প্রকাশ করতেছি কি ডেল আর দিয়ে। তো আমি যদি ভেক্টর পদ্ধতিতে লিখতে চাই তাহলে এই যে আমাদের ডেল আর সেটা হবে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এই যে ডেল আর যেটা হবে, ডেল আর এটা যেটা হবে সেটা হচ্ছে কি R2 মাইনাস R1, তবে হচ্ছে আমাদের কি R2 মাইনাস R1, বুঝছো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল এইটাই। তাহলে এই যে ডেল আর, এই ডেল আরটাই হচ্ছে আমাদের কি সরণ ভেক্টর। এই যে ডেল আর, এই ডেল আরটাই হচ্ছে আমাদের কি সরণ ভেক্টর। ওকে, সো এটাকে চাইলে তুমি এভাবেও লিখতে পারতা যে ভাইয়া আমি পি পি প্রাইম লিখতে চাই, বা এটাকে আচ্ছা দেখো ও এ বি দিয়েও লেখা হয়। সো আমরা এখানে এই পি না দিয়ে লিখে, তা পি দিয়ে তো লিখছো, পি দিয়ে লিখে জাস্ট হচ্ছে তুমি এই অবস্থান ভেক্টরটা কি সেটা বুঝছো। এখন আমি এখানে একটা সূত্র আকারে তোমাকে মুখস্থ করাবো। তাহলে দেখো এর অবস্থান ভেক্টর কি ও এ, বি এর অবস্থান ভেক্টর কি ও বি, তাহলে এ বি এর অবস্থান ভেক্টর কি সেটাও যদি আমরা বের করতে চাই তাহলে সেটা কি হবে, ও বি মাইনাস ও এ। ওকে, তো এই জিনিসটা দেখো, এই জিনিসটা মনে রাখো। আচ্ছা আমরা এখানে সরণ ভেক্টর দেখছি না, সরণ ভেক্টর বুঝছো, সরণ ভেক্টর বুঝছো। এখন অবস্থান ভেক্টরের একটা সূত্র আমি এখান থেকে মুখস্থ করে এই সূত্রটা সবসময় মনে রাখবা, বুঝছো। তাহলে আমরা বলতে পারি যে এর অবস্থান ভেক্টর কি ও এ। সো এ এর অবস্থান ভেক্টর, এ ও এর অবস্থান ভেক্টর সমান সমান হচ্ছে ও এ, বুঝছো। বি এর অবস্থান ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর সমান সমান হচ্ছে ও বি। ও এর অবস্থান ভেক্টর ও এ, বি এর অবস্থান ভেক্টর হচ্ছে ও বি। এ বি এর অবস্থান ভেক্টর দেখো, এ বি এর অবস্থান ভেক্টর সেটা হচ্ছে, এটা বের করবো কিভাবে দেখো, এ বি এর অবস্থান ভেক্টর এটা হচ্ছে এই যে শেষেরটা মাইনাস আগেরটা ও বি, তাহলে ওই যে ও বি, ও বি, ও বি মাইনাস ও এ। দেখো এই ও বি মানেই কি ছিল বলো, ও বি মানেই কি ছিল R2, আর এই ও এ মানেই কি ছিল বলো তো R1। এই জিনিসটা সব সময়ের জন্য মুখস্থ রাখবা, বুঝছো, এই জিনিসটা সব সময়ের জন্য মুখস্থ রাখবা। দেখো এ বি এর অবস্থান ভেক্টর বি শেষে না, বি শেষে না, তাহলে ও বি মাইনাস ও এ হবে, দ্যাট মিনস কি R2 মাইনাস R1।
এটা ত্রিভুজ সূত্র অনুযায়ী যখন আমি পড়াবো এই জিনিসটা আরও বেশি ফিল করবা। বাট এই জিনিসটা খাতায় লিখে রাখো। আর ভাইয়া মনে রাখো যে ভাইয়া শিখাইছে যে এ বি এর অবস্থান ভেক্টর যেহেতু বি শেষে আছে তাহলে ওবি মাইনাস ওএ করবো, আমি ওবি মাইনাস ওএ করবো। আর যদি বলতাম যে বি এর অবস্থান ভেক্টর বি এর অবস্থান ভেক্টর বি এর অবস্থান ভেক্টর, তো সেই ক্ষেত্রে হইতো ওএ মাইনাস ওবি, ওএ মাইনাস ওবি, ওটা আসতো আর টু মাইনাস আর ওয়ান, ওএ মাইনাস ওবি। বুঝছো, যেহেতু এ লাস্টে তাহলে ওএ আসবে শুরুতে, ওবি যাবে পরে। এই জিনিসটা যদি তোমার মাথায় আপাতত ক্যাচ না করে, বলবো যে তুমি একটুখানি হোল্ড করে জাস্ট এই জিনিসটা যতটুকু বুঝাইছি ততটুকু জিনিসটা বুঝো। এইটা ভালো মতো ফিল করার জন্য তোমার ত্রিভুজ সূত্র নামে একটা সূত্র আছে ভেক্টরের, সেটা আমরা এই ক্লাসে হয়তো বা শিখবো না, পরবর্তী ক্লাসে ত্রিভুজ সূত্র এবং সামন্তরিক সূত্র ওই দুটা শিখবো। মানে নেক্সট ক্লাসে এই জিনিসটা তুমি ভালো মতো মাথার ভিতরে ঢুকায় ফেলতে পারবা। ঠিক আছে, যে কী বুঝাইছিলাম। তো আপাতত জাস্ট এই ইনফরমেশনটাকে লিখে রাখো। এখন আমরা আসো বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। সো এটাই হচ্ছে আমাদের কতিপয় ভেক্টর টপিকটা শেষ হবে বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর দিয়ে। দেখো, সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান যদি আরেকটি বিপরীত সংখ্যা হয়, ধরো একটা ভেক্টর মনে করো হচ্ছে এরকম, ঠিক আছে, 5 নিউটন, একটা ভেক্টর মনে করো 5 নিউটন, ওকে। কিন্তু আরেকটা ভেক্টর, সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টর একটির মান যদি অপরটির বিপরীত সংখ্যা, আরেকটা ভেক্টর মনে করো হচ্ছে এরকম, আরেকটা ভেক্টর আছে সেই ভেক্টরটা মনে করো এরকম। তো ভেক্টর দুইটা সমজাতীয় হইতে হবে, ঠিক আছে। তো ঠিক আছে, সমজাতীয় দুইটাই হচ্ছে বল, তো এটা বল হইলে এটাও হচ্ছে বল। একটার মান যদি 5 নিউটন হয় তাহলে আরেকটার মান হবে কত বলো তো, 1/5 নিউটন। বুঝতে পারছো? তো সমজাতীয় দুইটি ভেক্টর, শুধু সমজাতীয় দুইটি সমান্তরাল ভেক্টর, এই দুইটা ভেক্টর সমজাতীয় এবং দুইটা সমান্তরাল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। একটার মান আরেকটার কি বলতো বিপরীত সংখ্যা, তার মানে একটা যদি 5 হয় তাহলে আরেকটা হবে কি 1/5, ঠিক আছে। তাহলে এই যে একটা ভেক্টর, এইটার নাম দিলাম মনে করো আমরা এ ভেক্টর, এইটার নাম দিলাম মনে করো হচ্ছে আমরা বি ভেক্টর। তো এ আর বি পরস্পর বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। বুঝছো, ইংলিশে আমরা বলি রিসিপ্রোকাল ভেক্টর। সো একটার মান আরেকটার কি অপোজিট ভ্যালু, একটার মান আরেকটার বিপরীত সংখ্যা। একটা যদি 5 হয় আরেকটা হইতেছে কি 1/5, তখন আবার একটা যদি মনে করো এ হয়, একটা ভেক্টর যদি এ হয় তাহলে আরেকটা হবে কি 1/a, ওকে। তো সব মান নিতে হবে, একটার মান আরেকটার কি বিপরীত সংখ্যা, বিপরীত মানে কি গুণাত্মক বিপরীত, হ্যাঁ, যোগাত্মক বিপরীত না, গুণাত্মক বিপরীত। তাহলে দেখো, সমজাতীয় দুইটি সমান্তরাল ভেক্টরের একটি মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয় মানে কি গুণাত্মক, ঠিক আছে। যদি যোগাত্মক হইতো তাহলে একটা যদি 5 হতো আরেকটা হয়তো -5, বাট গুণাত্মক বিপরীত, এটা যদি একটা 5 হয় আরেকটা হবে কি 1/5, একটা যদি 10 হয় আরেকটা হবে কি 1/10। তো যখন সমজাতীয় দুইটি ভেক্টর একটির মান আরেকটার বিপরীত সংখ্যা হলে, গুণাত্মক বিপরীত সংখ্যা হলে, তাহলে আমরা বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বলবো। বুঝছো? তো ঠিক আছে, এখন আমরা ভেক্টর বীজগণিত শুরু করব, ভেক্টরের যোগ ও বিয়োগ। বাট একটা লেকচারের জন্য এটা অনেক বড় হয়ে যাচ্ছে ক্লাসটা। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছ যে ভেক্টর বীজগণিত আছে, ভেক্টরের যোগ ও বিয়োগ আমরা কিভাবে করব ভেক্টর বীজগণিত। সো আজকের ক্লাসটা যদি এটা শিখাইতে চাই তাহলে এটা অনেক বড় ক্লাস হয়ে যাবে। সো একটা ক্লাসের জন্য আজকেই এনাফ, ঠিক আছে, ক্লাসটা আর আমি লং করতেছি না। বাট দেখো, ভেক্টর তো আমরা বলছিলাম যে ভেক্টরের যে যোগ বিয়োগ এটা স্বাভাবিক যোগ বিয়োগের নিয়মে হয় না, ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয়। তো ভেক্টর বীজগণিত আমরা শুরু করব, তো এটা হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ করব, এরপর আমরা ভেক্টরের গুণ করব, ভাগ ভেক্টরের ভাগ নেই। বুঝছো, ভেক্টর বীজগণিতে ভেক্টরের যোগ বিয়োগ আর হচ্ছে গুণ আছে, ভাগ ওই স্বাভাবিক ভাগের মতো, তবে ভেক্টর ভাগ অপারেশনটা আমরা খুবই কম করি। বুঝছো, তো ভেক্টর ভাগ যদি করিও তো এটা স্বাভাবিক বীজগণিতে। তো ভেক্টর বীজগণিতে কি কি আছে, যোগ বিয়োগ আর গুণ। তো যোগ বিয়োগ দিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। কেমন লাগলো তোমাদের এই ক্লাসটা অবশ্যই আমাকে জানাও, ঠিক আছে। আর এই ক্লাসগুলো তোমরা ইউটিউবে যারা করতেছো তারা যে কোনো টাইমে আমাদের ওয়েবসাইট থেকে এই কোর্সগুলো কিন্তু কি করতে পারো, এনরোল করতে পারো। বুঝতে পারছো, যারা ইউটিউবে ফ্রি দেখতেছো, ক্লাস লেকচার পেতে চাও এবং সবগুলা কোর্স সাজানো গুছানোভাবে একসাথে পেতে চাও, যদি এই ক্লাসগুলো তুমি যে কোনো সময় 26 অথবা 27 সালের যে কোনো সময়, বছরের শুরুতে অথবা শেষে, পরীক্ষার আগে, যখনই এই ভিডিওটা দেখো, তুমি যদি চাও যে ভাইয়া এই কোর্সটাতে আমি এনরোল করবো এবং সবগুলা ক্লাস একসাথে আমি পেতে চাই,
তাহলে তোমাকে জাস্ট চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে একাডেমিক ক্লাসেস, চলে আসছে ACADMICCLASSESS academicclasses.com, এখানে লিখে সার্চ দিবা, চলে যাবা। তো এখান থেকে দেখো এখানে সব কিছু সাজানো গুছানোভাবে তোমরা পেয়ে যাবে। যেমন এই যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যদি যাও, প্রথম পত্রে গেলে একটুখানি নিচে গেলে এই যে অধ্যায় অনুযায়ী, ঠিক আছে, এই যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় ক্লাসগুলো এখানে সব কিছু সাজানো গোছানোভাবে আছে। মাত্র 510 টাকা দিয়ে এই কোর্সটাতে এনরোল করে তোমরা এই সবগুলা ক্লাস সুন্দর মতো করতে পারবা। ঠিক আছে ভাইয়া, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।